কখনো খাতা দিয়ে দাও, কি হবে দেখে? সবাই যদি জিরো পাও, বাড়ি কাজের প্র্যাকটিসের খাতা আমাকে আবার দেখতে হবে। দিয়ে দাও, ভালো করে প্র্যাকটিস করবা। খাতা দেখে মনে সময় নষ্ট। কি হয়েছে? নিয়ে নাও, খাতা নিয়ে নাও। তোমরা 1 মাস বাদে পরীক্ষা, ক্লাস 9-এ পড়ো, 15 বছর বয়স হয়ে গেল, কিন্তু তোমাদের এইটুকু কোনো হুঁশ হলো না যে একটুখানি কষ্ট করে পড়তে হবে। তাই না পড়িতে হচ্ছে না বলে যাবে না, পরীক্ষা করতে হবে। কারণ সবাই তো পারবে না, তোমাকে পারতে হবে না। নিজেরটা করতে গেলে নিজে পারতে হবে, অপশনের কিছু নেই। প্র্যাকটিস করেছো সবাই খুব ভালো, যারা যারা করেছো আর একটু ভালো করে করতে হবে, করতে থাকো, হবে একদিন। আর যারা বাহানা দিচ্ছে তাদের জন্য কিছু নেই, তার জন্য এই কীর্তনের খিচুড়ি আছে, আর কাজ নেই, খিচুড়ি খেতে যাবো ফালতু। না, আমার কিছু মনে নেই। শুনে নাও, রক্তের গ্রুপ, দেখো রক্তের গ্রুপ সম্বন্ধে মোটামুটি আমরা সবাই জানি যে কঙ্কনের রক্তের গ্রুপ কি জিনিস। গ্রুপ কি রক্তের তোমার? এ বি সি ডি ই এফ জি এইচ। ও পজিটিভ, দাও একটু, দাও দাও ভালো করে শুনে যাও। ও পজিটিভ বললো, ও পজিটিভ। নেক্সট, হ্যাঁ, বি পজিটিভ, আমি এ পজিটিভ, এ নেগেটিভ, আচ্ছা ও নেগেটিভ, হ্যাঁ। নেক্সট, ও ঠিক বলেছো, ও নেগেটিভ। আর কিছু আছে? এ বি, এ বি পজিটিভ নেগেটিভ, হ্যাঁ এ বি পজিটিভ, এ বি নেগেটিভ। আর কিছু? বি নেগেটিভ হয়নি, তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে যে বিজ্ঞানী ল্যান্ডস্টেনার, কি বলছে? বিজ্ঞানী ল্যান্ডস্টেনার, বিজ্ঞানী ল্যান্ডস্টেনার রক্ত নিয়ে বিভিন্ন গবেষণা করতে গিয়ে তিনি দেখলেন যে মানুষের রক্তকে টোটাল 4 ভাগে ভাগ করা যায়। কি কি? এ বি, আচ্ছা তো তিনি কিন্তু প্লাস মাইনাস প্রথমত আবিষ্কার করেননি, হ্যাঁ। এ বি, এ বি আর ও, কি বললাম পরে বলবো। এ বি, এ বি এবং ও, এই 4টে ভাগে ভাগ করলেন। তিনি রিসার্চ করার সময় দেখলেন যে রক্তের মধ্যে দুটো উপাদান আছে, পরিষ্কার কথা, রক্তের মধ্যে দুটো উপাদান, একটা হচ্ছে অ্যাগ্লুটিনিন, একটা হচ্ছে অ্যাগ্লুটিনোজেন। বইতে বার করে 92 পেজ। এবার অ্যাগ্লুটিনিন আর অ্যাগ্লুটিনোজেন কোথায় থাকে? প্রথমত অ্যাগ্লুটিনোজেন থাকে হচ্ছে লোহিত রক্তকণিকায়, আর অ্যাগ্লুটিনিন থাকে হচ্ছে প্লাজমা বা সিরামে। বুঝতে পারলাম? তাহলে সবার প্রথমে কি লিখবো? লোহিত রক্তকণিকার, একদম অ্যাগ্লুটিনোজেন। আর সিরাম অ্যাগ্লুটিনিন বলছি, হয়েছে? ব্যাপারটা হচ্ছে যে অ্যাগ্লুটিনিন আর অ্যাগ্লুটিনোজেন হচ্ছে দুটো রাসায়নিক পদার্থ। অ্যাগ্লুটিনিন আর অ্যাগ্লুটিনোজেন হচ্ছে রাসায়নিক পদার্থ, বলবো। ব্যাপারটা হচ্ছে যে লোহিত রক্তকণিকায় থাকে অ্যাগ্লুটিনোজেন, আর রক্তে যে সিরাম বা প্লাজমা, মনে আছে তো, কেটে গেলে শুধু হলুদ কালার বেরোয়, রিজার্ভ রক্তকণিকা থাকে না, সেটা হচ্ছে প্লাজমা, ওটার মধ্যে কি থাকে? অ্যাগ্লুটিনিন। হয়ে গেল। এবার শোনো, রক্তের গ্রুপ অনুযায়ী রক্ত সাধারণত এ আর বিরই হয়। কি বললাম? অ্যাগ্লুটিনোজেন, ভালো করে শুনবা, অ্যাগ্লুটিনোজেন হয় এ আর বি। ক ধরনের হয় অ্যাগ্লুটিনোজেন? 2 ধরনের, এ আর বি। ক্লিয়ার? আর অ্যাগ্লুটিনিনও 2 ধরনের হয়, বিটা আর আলফা। আচ্ছা, আলফা চিহ্ন এর মধ্যে, হ্যাঁ ঠিকই আছে, বিটা আর আলফা। না না, এটা আলফা, বিটা আলফা। ক্লিয়ার? তাহলে কি বললাম? রক্তে অ্যাগ্লুটিনোজেন কোথায় থাকে? লোহিত রক্তকণিকায়। অ্যাগ্লুটিনিন কোথায় থাকে? সিরামে থাকে। অ্যাগ্লুটিনোজেন ক ধরনের হয়? 2 ধরনের, এবি। অ্যাগ্লুটিনিন ক ধরনের হয়? 2 ধরনের, আলফা বিটা। ক্লিয়ার? এখন একটু মনে রাখবা যে
যখন আমরা লোহিত ওই গ্রুপ এর কথা বলছি, এ গ্রুপ, তাহলে এ গ্রুপে সর্বপ্রথমে আমরা অ্যাগ্লুটিনোজেন হিসেবে এ থাকবে, অ্যাগ্লুটিনোজেন হিসেবে এ থাকবে, কিন্তু এর সঙ্গে যে অ্যাগ্লুটিনিন থাকবে সেটা হচ্ছে বিটা, সেটা হচ্ছে বিটা। পরেরটা বলো, এর এটা মুখস্থ রে, প্রথম জিনিসটা একটু মুখস্থ রাখবো, বুঝবা কি করে, নতুন পড়ছো মুখস্থ রাখতে হবে। তাই কি বললাম, আচ্ছা কি করে মনে রাখবা যে এর সঙ্গে বি থাকে না, এর সঙ্গে আলফা থাকবে না, এ আর আলফা সমান ধরে নাও, বি আর বিটা সমান ধরে নাও। কি বললাম, এ এর বিপরীত আলফা, বি এর বিপরীত কি বিটা, বুঝতে পারলাম। মানে তুমি এটাকে ধরতে পারো যে এ আর বি হচ্ছে দুধ, এ আর বি হচ্ছে, আর বিটা আর আলফা হচ্ছে লেবু। ক্লিয়ার? মানে এর মধ্যে ভালো করে শুনবা, এর মধ্যে কে থাকবে, এর মধ্যে আলফা থাকবে, থাকবে না, এ আর আলফা হচ্ছে বিপরীত, এর মধ্যে থাকবে বিটা, আলফা দিলেই ছানা কেটে যাবে। 2 নম্বর, এটা হচ্ছে বি গ্রুপ, বি এর সঙ্গে কে থাকবে বিটা, আলফা, বিপরীতটা থাকে মনে রাখবা। এ অ্যাগ্লুটিনোজেনের সঙ্গে কে থাকবে সিরামে, বিটা, আর বি যখন রক্তের গ্রুপ আমরা বি বলবো তখন অ্যাগ্লুটিনোজেন হিসাবে বি থাকবে, কিন্তু অ্যাগ্লুটিনিনে কি থাকবে আলফা। তাহলে প্রথম দুটো একদম খুব সাধারণ জিনিস আমাদের হয়ে গেল। কি বুঝতে পারলাম, রক্তের গ্রুপ যদি এ হয়, আমরা পজিটিভ নেগেটিভ পরে করব, রক্তের গ্রুপ যদি এ হয় তাহলে সেক্ষেত্রে অ্যাগ্লুটিনোজেন কি থাকবে, এই থাকবে, কিন্তু অ্যাগ্লুটিনিন কি থাকবে বিটা। যখন গ্রুপ বি হবে তাহলে অ্যাগ্লুটিনোজেন বি থাকবে, কিন্তু অ্যাগ্লুটিনিন থাকবে আলফা। তাহলে প্রশ্ন হচ্ছে যখন এ বি থাকবে, এ বি, তাহলে তখন অ্যাগ্লুটিনোজেন এ থাকবে এবং বি থাকবে, কিন্তু যেহেতু বললাম এই দুজনে পরস্পরের বিপরীত, আলফা বিটা পরস্পরের কি বিপরীত, তাহলে এখানে কেউ থাকবে না, আলফা বিটা কেউ অ্যাগ্লুটিনিন থাকবে না। অন্যদিকে যখন রক্তের গ্রুপ বলবো ও, এ আলাদা বি আর আলাদা, না না ভালো করে শোনো, এটা গ্রুপ আর এখানে অ্যাগ্লুটিনোজেনের সংখ্যা দুটো আলাদা, এ অ্যাগ্লুটিনোজেনও থাকে বিও থাকে। ক্লিয়ার? অ্যাগ্লুটিনিনও থাকে, কিন্তু এর ও ক্ষেত্রে উল্টো, ও এর ক্ষেত্রে উল্টো, ও এর ক্ষেত্রে কোনো রকম অ্যাগ্লুটিনোজেন থাকে না, কোনো রকম অ্যাগ্লুটিনোজেন থাকে না। এক্ষেত্রে আলফা আর বিটা দুটো অ্যাগ্লুটিনিন থাকবে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে এখানে নেই এখানে আছে কেন, ভালো করে বুঝবা ব্যাপারটা হচ্ছে, তবে এ আর বি আছে, এর সঙ্গে এর পরিপূরক কি আলফা, তাহলে যদি এক্ষেত্রে আলফা বাই চান্স চলে আসে তাহলে এটা রক্তটা ক্লট জমাট বেঁধে যাবে। ক্লিয়ার? একইভাবে যেহেতু এখানে বিটা বিও আছে, সেহেতু এর না বি এর পরিপূরক বিটা, তাহলে বিটাও থাকতে পারবে না, থাকলে কি হবে জমাট বেঁধে যাবে। তাহলে কি বুঝতে পারলাম, যে রক্তর এবিও গ্রুপ অনুসারে, রক্তের এ বিও গ্রুপ কে প্রবর্তন করেন বিজ্ঞানী ল্যান্ড স্টেনার। কি বলেন, আগের পেজে আছে নিচে, দরকার নেই। আচ্ছা তাহলে এখন যদি রক্তের গ্রুপ এ হয় তাহলে সেক্ষেত্রে অ্যান্টিজেন কি থাকবে, সরি অ্যাগ্লুটিনোজেন কি থাকবে, অ্যাগ্লুটিনোজেন এ আর অ্যাগ্লুটিনিন বিটা। তাহলে এর সঙ্গে কি আলফা থাকতে পারে, এর সঙ্গে আলফা এলেই ক্লট বেঁধে যাবে, ওই জন্য। 2 নাম্বার, যার রক্তের গ্রুপ বি তার অ্যাগ্লুটিনোজেন বি কিন্তু অ্যাগ্লুটিনিন আলফা, তাহলে বি এর সঙ্গে যদি বিটা আসে তাহলে কি হয়ে যাবে জমাট বেঁধে যাবে। বুঝতে পারলাম, এটা দুধ ওটা লেবুর মতো আর কি, জমাট বেঁধে যায়। প্র্যাকটিক্যাল করে দেখানো যেত, নেই ইনস্ট্রুমেন্ট আমার কাছে। আচ্ছা এরপরে আছে বি এবি, এরপরে আছে এবি, এবি মানে অ্যাগ্লুটিনোজেন এও থাকবে অ্যাগ্লুটিনোজেন বিও থাকবে, কিন্তু এদের পরিপূরক হিসেবে কোনো রকম অ্যাগ্লুটিনিন থাকবে না, কারণ যদি বাই চান্স আলফা থাকে সেটা এ কে ক্লট বাঁধিয়ে দেবে, হয়ে গেল। আর যদি বিটা থাকে তাহলে বি কে ক্লট বাঁধাবে, ওই জন্য কেউ থাকে না। এরপরেরটা হচ্ছে কি ও গ্রুপ, মানে যার মধ্যে কোনো অ্যাগ্লুটিনোজেন নেই, এ আর বি অ্যাগ্লুটিনোজেনের মধ্যে একটাও থাকে না, শুধু এখানে কে থাকে অ্যাগ্লুটিনিন থাকে, তাহলে এখানে ক্লট বাঁধার কোনো ভয় নেই। ক্লিয়ার হয়ে গেল, মানে ক্লট কোনটা, না না আলফার বিটা না, এ আর আলফা বি আর বিটা, বুঝতে পারলো? হ্যাঁ, সব থেকে ভালো রক্ত আবার কি জিনিস, না দেওয়া নেওয়ার ক্ষেত্রে এবার আসবো। এবার শোনো, এবার হচ্ছে যে এই যে, আচ্ছা একটা জিনিস ভালো করে দেখবা, প্রকৃতিতে কি সুন্দরভাবে বিভাজন হয়েছে দেখো, প্রকৃতিতে এমন ভাবে বিভাজন করা হয়েছে, বিভাজিত হয়েছে দেখো, কোনোটার মধ্যে কোনোটার পরিপূরক রক্ত নেই, সবার মধ্যে এমন রক্তই আছে যার বিপরীত ধর্ম রক্ত তার শরীরে থাকছেই না, তৈরি হচ্ছে না। বোঝা গেল? এইবার এইটুকুনি হওয়ার পর তিনি একটা কথা বললেন যে রক্তদান হচ্ছে
মহোদ্যান, রক্তদান মহোদ্যান, একটি একটি রক্ত একটি প্রাণ, আর কত তাই না? রক্তদান করুন, না রক্তদান প্রাণ বাঁচান এমন কিছু বলে। এইবার শোনো ভালো করে, এইবার তিনি বললেন যে ঠিক আছে, হসপিটালে কারোর ব্যক্তির রক্তের গ্রুপ এ টেস্ট করা হয়েছে, রক্তের গ্রুপ হচ্ছে এ। এবার কোন সে ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছে, তার রক্তের প্রয়োজন, কোনো একজন খুব ভালো ব্যক্তি এসে তাকে এ গ্রুপের রক্ত দিতে গেল, খুব ভালো কথা, যে দিল সে লোক মরে গেল। কি হলো ব্যাপারটা, এ গ্রুপকে এ গ্রুপের রক্ত দেওয়া যায়, তাহলে মূল্য কেন? আচ্ছা এরপরে ওইটা ভাবার চেষ্টা শুরু করে, এবার ঠিক আছে, এবার আরে একটা ব্যক্তি এলো, যে ব্যক্তির রক্তের গ্রুপ ছিল এবি, তাকে আরেকটা খুব ভালো ব্যক্তি এসে রক্ত দিল, সে বেঁচে গেল। এরপরে চলে এলো বি, ম্যাক্সিমাম আমাদের বি পজিটিভ, এখানে যদি আলোচনা করা যায় মোটামুটি 70% বি পজিটিভ রক্ত বিশিষ্ট মানুষই হবে, হতে পারে, যাই হোক। আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার ধরো বি এর লোক আছে, বি পজিটিভ নেগেটিভ বলছে না, শুধু বি গ্রুপ, কারণ এখনো তো পজিটিভ নেগেটিভ আবিষ্কার হয়নি মানে আমাদের কথাবার্তার মধ্যে। এবার হচ্ছে কি, এলো রক্ত দিল মরে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে তখন বিজ্ঞানী বিজ্ঞানী ল্যান্ডস্টেনার আবার ভাবলো যে সমস্যাটা কি, মানে প্রথমে সমস্যা ছিল যে এক ব্যক্তির সঙ্গে এক ব্যক্তি দিচ্ছিল না এবি, ও আমরা করে ফেললাম, এখনো সমস্যা কি, তখন হনুমান নিয়ে একদল রিসার্চ করছিল, কি করছিল, রিসার্চ। তাই রিসার্চ করতে করতে হনুমানের রক্তের মধ্যে তারা একটা বিশেষ গ্রুপ খুঁজে পায়, যেটাকে বলছে কি আরএইচ ফ্যাক্টর। কি বলছে, আরএইচ ফ্যাক্টর, মানে এই একটা আরএইচ একটা বিষয়। দেখলো যে আরএইচ ফ্যাক্টর দু ধরনের হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। বুঝতে পারছি, হনুমানটা রিসার্চ কি একটা নাম আছে না, দেখো কি দিয়েছে, রেসার্চ দিয়েছে। তাই হনুমানটা রেসার্চ প্রজাতির ছিল বলে এটাকে বলা হয় কি, রেসার্চ ফ্যাক্টর, রেসার্চ ফ্যাক্টর। তাহলে রেসার্চ ফ্যাক্টর দু ধরনের হয় না আসলে, এ বি সি ডি ই এরকম অনেক ধরনের হয়, তবে তোমাদের সব থেকে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে ডি, সেটা হচ্ছে ডি। ক ধরনের হয়, দু ধরনের, পজিটিভ আর নেগেটিভ, হয়ে গেল। যার রিসার্চ পজিটিভ তাহলে ও প্লাস, যার নেগেটিভ মাইনাস। পজিটিভ হলে, তাহলে এখন পাওয়া গেল কি রক্তের গ্রুপ তাহলে ক ধরনের হয়ে গেল, 8 ধরনের। কি মানে আমাদের মানুষের মধ্যে 90% মানুষেরই আরএইচ গ্রুপ থাকে রক্তের মধ্যে, ক্লিয়ার? তাহলে এখন আমারও এবি রক্ত হতে পারে, তোমারও এবি রক্ত হতে পারে, আমি অ্যাক্সিডেন্ট করে মরার মুহূর্তে তুমি গেলে রক্ত দিতে, তখন টেস্ট করা হয় এখন যে ওর আরএইচ ফ্যাক্টর প্লাস নাকি মাইনাস, যে আহত হয়েছে তার প্লাস, তাহলে যে দিতে আছে তারও কি হতে হবে, প্লাস হতে হবে, মাইনাস দিলেই কিন্তু রক্ত কি হয়ে যাবে, জমাট বেঁধে যাবে। হ্যাঁ, আমার রক্ত বি পজিটিভ, ব্যাপারটা হয়েছিল, শুনে নাও, আমি বি পজিটিভটা না, আমি দুবার নিজে টেস্ট করেছিলাম, নিজে টেস্ট করেছি, মানে আমি জানতাম না যে আমার রক্তের গ্রুপ কি, দিয়ে প্র্যাকটিক্যাল চলছিল টিউশনে, তো সে আমাকে টেস্ট করালো, যে আমি নিজেই করলাম যে হ্যাঁ বি পজিটিভ হয়েছে। কি ওটা জিনিসপত্র আছে টেস্ট করার, কিট আছে। আচ্ছা এরপরে কলেজে একবার পরীক্ষা হলো, তো পরীক্ষাতে কেউ দিচ্ছিল না, আমি বললাম যে টেস্ট তো করে নি ফ্রিতে, যে করলাম, সেখানেও বি পজিটিভ, তাহলে সেখানে শিওর হয়ে গেলাম যে হ্যাঁ বি পজিটিভ। তারপরে ড্রাইভিং লাইসেন্স করলাম 3 বছর পর, তখন আবার তখন ওই সার্টিফিকেট দেখাতে হয়, নিজে টেস্ট করে সেটা তো আর বলা যাবে না, তখন সার্টিফিকেটে লেখা ছিল বি প্লাস, তার মানে বুঝতে পারলাম যে হ্যাঁ এই দুটো টেস্ট আমরা ঠিকই করেছিলাম, নাহলে প্রমাণ ছিল না। ওই অ্যাক্সিডেন্ট হলে ওই লাইসেন্স দেখে তোমাকে রক্ত দেবে ওই কারণে। আচ্ছা তাহলে এই ছিল মোটা জিনিস, ক্লিয়ার? তাহলে বলো তো স্নিগ্ধা, এই যে প্লাস কথাটা লিখছি এটা কিসের জন্য, তুমি বলো, প্লাসটা কোথা থেকে এলো, কোথা থেকে এলো, আরএইচ ফ্যাক্টরের জন্য প্লাস মাইনাস এসেছে, ক্লিয়ার? আচ্ছা এরপরে আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব বলে দিয়েছি। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস মানে গর্ভাবস্থায় শিশুর মৃত্যু, কি বলা হচ্ছে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে মনে করো একটা মা আছে যার গর্ভে একটা সন্তান
হয়েছে, গর্ভেই আছে, বেরোয়নি এখনো। তাহলে এখন গর্ভে যে সন্তান আছে তার রক্তে RH গ্রুপ আছে পজিটিভ, আর মায়ের RH গ্রুপ কি হচ্ছে নেগেটিভ। এখন আমরা সবাই জানি যে যে পুষ্টি দ্রব্য মায়ের শরীর থেকে কার শরীরে যায়, বাচ্চার শরীরে যায়, রক্ত মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে যায়, ক্লিয়ার। এইবার প্রবলেম হচ্ছে যে বাচ্চার রক্তের RH ফ্যাক্টর প্লাস, মায়েরটা মাইনাস। তাহলে যখনই, ভালো করে শুনবা, যখনই কিছু পরিমাণ রক্ত বাচ্চার শরীর থেকে, মানে যেটা নষ্ট হয়ে যাওয়া বা একটা চক্রাকার সার্কেল থাকে, সেই জিনিসটার কথা বলছি, যে বাচ্চার শরীর থেকে মায়ের শরীরে আছে, মায়ের থেকে বাচ্চা, যে মানে অক্সিজেনের কথা বলছি, যায় তো অক্সিজেন ওর মধ্যে, কি করে যাবে, রক্তের মাধ্যমে যাবে। তাহলে সেই সময় হ্যাঁ হ্যাঁ ওই তো নাড়ি দিয়ে জোড়া থাকে। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে সেই সময় কি হবে, বাচ্চার শরীর থেকে রক্ত যদি মায়ের শরীরে যায় তাহলে কি হবে, এখানে RH ফ্যাক্টর প্লাস, এখানে RH ফ্যাক্টর মাইনাস। তাহলে মায়ের শরীরে কি হবে, মায়ের শরীরে এই RH ফ্যাক্টরের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হবে। মায়ের শরীরে এই RH প্লাসের বিরুদ্ধে কি তৈরি হবে, প্রতিরোধ তৈরি হবে। এখন RH, এবার রক্ত তো মায়ের শরীরেও যাচ্ছে, বাচ্চার শরীরেও ঢুকছে, এখন মনে সেই সেম রক্ত বাচ্চার শরীরে ঢুকে বললো, যাবে তো। তাহলে বাচ্চার শরীরে যেই যাবে, বাচ্চার শরীরে থাকা RH প্লাস গুলোকে কি করতে হবে, মারতে, ধ্বংস করতে শুরু করবে, হয়ে গেল। তাহলে বাচ্চার শরীরে যদি RH ফ্যাক্টর ধ্বংস করে, মানে রক্তই ধ্বংস হয়ে গেল, তাহলে বাচ্চা, তাই তো। না না কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, ব্যাপারটা আজকের দিনে যেহেতু সবকিছু সম্পূর্ণ টেস্ট করে করানো হয়, ওই কারণে অনেক ক্ষেত্রে ভ্রূণের মৃত্যু বাঁচানো সম্ভব হয়, কিন্তু আগেকার দিনে হতো না, যে হঠাৎ করে বাচ্চা মরে গেল, লে কি হলো। ঠিক আছে, এইবার এটা তো বেসিক ধারণা বললাম, এবার একটু বৈজ্ঞানিক ভাষায় আসা যাক, যে জিনিসটা হয় কি। ব্যাপারটা হচ্ছে যে যখন RH নেগেটিভ আছে, RH নেগেটিভ আছে, তাহলে এর মধ্যে কি আছে, ডি অ্যাগ্লুটিনোজেন, কি আছে, ডি অ্যাগ্লুটিনোজেন, হয়ে গেল। আর ব্যাপারটা হচ্ছে যে যখন ভ্রূণ থেকে বা অঙ্গরার মাধ্যমে মহিলাদের রক্ত প্রবেশ করে, ডি অ্যাগ্লুটিনোজেনের যখন প্রবেশ করে, ধরো আমাদের শরীরে কোনো একটা ভাইরাস আক্রমণ করলো, তো আমাদের শরীরে কি তৈরি হয়, অ্যান্টিবডি না অ্যান্টিজেন, অ্যান্টিবডি। যখন এই ডি অ্যাগ্লুটিনোজেন শিশুর থেকে বাচ্চার শরীরে প্রবেশ করবে, শিশুর থেকে বাচ্চা কেন, শিশুর থেকে মায়ের শরীরে প্রবেশ করবে, ভালো করে শুনবা, তাহলে সেক্ষেত্রে হয়েছে এরকম, খুব এক্সেপশনাল কেস পৃথিবীতে এরকম হয়েছে, মানে শিশুর ফেটে শিশু, এরকম ঘটনা পৃথিবীতে দেখা গেছে। হ্যাঁ, তারপরে রিসার্চ হলো যে কি করে সম্ভব, ও বেরিয়েছে অনেক কিছু। ও হয়, অনেক কিছু হয়। এই শুনে নাও, তাহলে RH ফ্যাক্টরের কি থাকবে, ডি অ্যাগ্লুটিনোজেন, RH ফ্যাক্টরের অনেক কিছু থাকে, তার মধ্যে কোনটা ইম্পর্টেন্ট বলেছিলাম, কোনটা ইম্পর্টেন্ট, ডি। তাহলে ডি অ্যাগ্লুটিনোজেন যখন কারোর শরীরে প্রবেশ করবে, তার শরীরে কি তৈরি হবে, ডি অ্যাগ্লুটিনোজেনের বিরোধী অ্যান্টিবডি, কি তৈরি হবে, ডি অ্যাগ্লুটিনোজেনের বিরোধী অ্যান্টিবডি, হয়ে গেছে, যেটাকে বলা হচ্ছে কি অ্যান্টি ডি অ্যান্টিবডি। বলো, অ্যান্টি ডি অ্যান্টিবডি মানে, অ্যান্টিবডি মানে কি, অ্যান্টিবডি মানে কি, এখানে প্রতিরোধ ক্ষমতা কজনের আছে, মায়ের আছে, বাচ্চারও আছে, তাই তো, না সবার, ANTI ও NIT হয়ে গেছে, অ্যান্টিবডি, ঠিক আছে। আচ্ছা, এবার চলেছে রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব অথবা তাৎপর্য। আচ্ছা, রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব, সবার প্রথমে কি আছে, রক্ত সঞ্চালন, কোনো দাতা এবং কোনো গ্রহীতা দেহে রক্ত সঞ্চালনের পূর্বে কি দরকার, রক্তের গ্রুপ ম্যাচ করাতে হবে, তাই তো। 2 নাম্বার, পিতৃত্ব নির্ণয়, যে কোনো একটা বাচ্চা বললো যে এটা আমার বাবা না, ওইটা আমার বাবা, বা কোনো কারণে কোনো একটা কচি হলো, তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না,
মানে একাধিক বাবা চলে আসছে, মানে এরকম দাবি তো হয় অনেক সময়। তাহলে সেক্ষেত্রে বাচ্চার ডিএনএ টেস্ট বলে, ডিএনএ টেস্টে অনেক খরচ, তার থেকে ব্লাড টেস্ট করে নেই, কাজ মিটে যায়। হ্যাঁ, এক হবে না, রক্তের কিছু জিনিস হচ্ছে অ্যান্টিবডি বললাম, ওর মধ্যে যে স্ট্রাকচার থাকে এগুলো করে যায়। আজকের দিনে মেশিন অ্যাভেলেবেল, পিসিআর। চলে আসি এবিও অসঙ্গতি, কি হয়েছে? হ্যাঁ নেবে। আচ্ছা, এবিও অসঙ্গতিতে আছি, রক্তের প্রধান বিভাগ কটা? তিনটে, এ বি আর ও। কি না না, রক্তের প্রধান বিভাগ তিনটে। বলছে কি, কোনো এক ব্যক্তি তার রক্তের বিভাগের বাইরে অন্য বিভাগ থেকে রক্ত গ্রহণ করলে অনাক্রম্য তন্ত্রের উপর বিক্রিয়া ঘটে, একে বলা হয় এবিও অসঙ্গতি। মানে মনে করো আমার রক্ত হচ্ছে বি, আমাকে কেউ এবি গ্রুপে, এ গ্রুপের রক্ত আমার শরীরে ঢুকিয়ে দিল, তাহলে আমার শরীরে কি হবে? এই এ গ্রুপের রক্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে, সেটাকে বলা হচ্ছে কি এবিও অসঙ্গতি। তাহলে এখন যে এবিও চার্ট আমরা করেছিলাম, আমি আরেকবার দেখাচ্ছি, এ বি, এ বি আরও অ্যাগ্লুটিনোজেন আর অ্যাগ্লুটিনিন। তাহলে এখানে থাকবে এ, এখানে বি, এখানে এ বি, এখানে কাটা, এখানে কাটা, এখানে আলফা, এখানে বিটা। এবার আসো, এবার চলেছে রক্তদান। হ্যাঁ, এটা এ বি হবে, ঠিক। আচ্ছা আমাকে বলো, যে কোন গ্রুপের ব্যক্তি কোন গ্রুপ থেকে রক্ত নিতে পারবে আর দিতে পারবে, মানে দেওয়া নেওয়ার গল্প হবে এবার। আসবো আসবো, দাঁড়াও, আমাদের মেন গ্রুপগুলো এখানে লেখা আছে। রক্ত, এই শোনো, রক্ত দিতে পারা নিতে পারা নিয়ে আলোচনা হবে, ভালো করে শুনবা। সবার প্রথমে দিতে কাকে পারবো, ভালো করে শোনো, দিতে কাকে পারবো ভালো করে দেখো। মনে করো আমার এই রক্তের গ্রুপ এ আছে, রক্তের গ্রুপ এ, আমি কাকে কাকে, তাহলে দেখো প্রথমত এ কে রক্ত দিতে পারবো, তাহলে দিতে পারবো এ কে। আর নিতে পারবো কার থেকে? এর থেকে নিতে পারবো রক্ত, পারবো নিতে পারবো। ভালো করে শোনো, যদি আমার রক্তের গ্রুপ এ হয়, তাহলে আমি দিতে পারবো কোনো এ গ্রুপের ব্যক্তিকে, আর নিতেও পারবো এ গ্রুপের ফার্স্ট সেকেন্ড। যদি কারোর বি, মানে আমি কোনো বি কে কি দিতে পারবো, কোনো বি গ্রুপের রক্তকে দিতে পারবো, আমার রক্তের গ্রুপ এ, আমি বি কে দিতে পারবো না, বি এর থেকে নিতেও পারবো না। আচ্ছা নেক্সট, বলো তো আমি এ বি কে দিতে পারবো কি পারবো না? পারবো, এ বি কে আমরা রক্তের গ্রুপ রক্ত দিতে পারবো, হ্যাঁ কি না? কোনটা? না এক্ষেত্রে এবার ভালো করে শুনবা, ব্যাপারটা হচ্ছে যে আমি এবি কে রক্ত দান করতে পারবো, ভালো করে শোনো, আমরা এবি কে রক্ত দান করতে পারবো, কিন্তু এবির থেকে রক্ত নিতে পারবো না। ভালো করে শুনবা, আমরা এবি কে রক্ত দান করতে পারবো, কিন্তু এবির থেকে রক্ত নিতে পারবো না। এবার বলো তো, তাহলে এবার থাকলো ও, ওকে আমরা কি দিতে পারবো কি পারবো না? পারবো না, কারণ ও এর মধ্যে তো এবি কিছু থাকে না, আমার এ মানে আমার কাছে এ আছে, পারবো না। কিন্তু বলো তো নিতে পারবো কি পারবো না? নিতে পারবো। হ্যাঁ বলো। দেখো পজিটিভ, আচ্ছা আমি কিন্তু এখানে রিসার্চ ফ্যাক্টর অ্যাড করিনি। যদি পজিটিভ হয় তাহলে এগুলো সব কিন্তু পজিটিভ হবে, আর যদি নেগেটিভ হয় সবই নেগেটিভ হবে, হয়েছে? এরপরে বলছে কেউ পারবে না, কঙ্কনা এই তোমার কি? ও নেগেটিভ, ভীষণ রেয়ার রক্ত, মানে তোমার যদি রক্তের গ্রুপ, তুমি যদি কোনো প্যাথোলজিতে মানে চেক করাতে যাও, করিয়েছো একবারও? করিয়েছো? এই ও নেগেটিভের মানুষ সংখ্যা পৃথিবীতে খুব কম, খুব কম, মানে 2 থেকে 3% এরকম হয়, খুব কম। তাই না না, এক্ষেত্রে কি হয়, যদি বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট হয়, তো সোজা উপরে না, মানে ওই নাম্বার যেহেতু নিয়ে রাখে, সেহেতু সরাসরি ফোন করে দেয়, অনুগ্রহ করে আসুন একটু দিয়ে যান রক্তটা, নাহলে ব্যক্তি মরে যাবে। তো হ্যাঁ, এই গ্রুপ মেলে না। আচ্ছা এরপরে চলে আসি বি গ্রুপ, এই কথা না কথা না, শোনো বি গ্রুপ কাকে দিতে পারবে, এই তো বি গ্রুপ কাকে দিতে পারবে দেখো, মনে করো আমার রক্তের গ্রুপ বি, তাহলে আমি কাকে দিতে পারবো?
আমি বি কে দিতে পারবো। দেখো এর গল্প তো থাকলোই না, একে তো পারবোই না, এ নিতেও পারবো না দিতেও পারবো না। দেখো বি কে আমি রক্ত দিতে পারবো, আর বি এর থেকে রক্ত নিতেও পারবো। ক্লিয়ার? এটা 2 নাম্বার। বলো তো আমি এ বি কে রক্ত দিতে পারবো কি পারবো না? এ বি কে রক্ত দিতে, কারণ এর মধ্যে এ বির মধ্যে তো এ বি দুটোই আছে, তাহলে এ বি কে রক্ত দিতে পারবো। কিন্তু এ বি থেকে কি রক্ত নিতে পারবো? কারণ ওখানে এ আছে, ঝামেলা করবে। কিন্তু ও রক্ত নিতে পারবো কি পারবো না? তাহলে ও এর রক্ত সবার ক্ষেত্রে নেওয়া যায়। ঠিক ঠিক। এরপরে থার্ড, এবার মনে করো আমার রক্তের গ্রুপ এ বি, কথা কম কাজ বেশি। ধরো আমার রক্তের গ্রুপ এখন এ বি, তাহলে আমার যদি রক্তের গ্রুপ এ বি হয়, আমি এর থেকে রক্ত এ কে কি রক্ত দিতে পারবো? আমি বি কে রক্ত দিতে পারবো? আমি এ বি কে রক্ত দিতে পারবো? আমি এ বি কে রক্ত দিতে পারবো? আমি ও কে রক্ত দিতে পারবো? পারবো না। আচ্ছা তাহলে শুধু এ বি হলো। এবার বলো তো আমার রক্তের গ্রুপ এ বি, এবার নেওয়ার কথা বলি। আমি এর থেকে রক্ত নিতে পারবো, আমি বি এর থেকে রক্ত নিতে পারবো, তাহলে এ লিখবো পি লিখবো, আর এ বির থেকে রক্ত নিতে পারবো, আর ও এর থেকে, ভালো করে দেখে নাও। হ্যাঁ পারবো। ঠিক। এবার হ্যাঁ হ্যাঁ, এ বিটা হতে বলো না। এবার চলেছে ও, বলো তো ও গ্রুপে আমি এ কে রক্ত দিতে পারবো, তাহলে এ কে দিতে পারবো, বি কে দিতে পারবো, সি কে, এই সি তো নেই, এ বি কে দিতে পারবো, পারবো, আর ও কে দিতে পারবো, দিতে পারবো। ঠিক আছে, কিন্তু নেবো কার কাছ থেকে? শুধু ও এর কাছ থেকে নিতে হবে। হ্যাঁ, লাকি হচ্ছে এবি। তবে তবে কিন্তু কি বলতো, ওই অ্যাগ্লুটিনিনের ক্ষেত্রে কিন্তু যদি এ বি বাদে মানে ধরো এ বি আছে, তো ধরো এর থেকে নিয়ে দেখো এর মধ্যে কি আছে, আলফা বিটা কোনোটা নেই, কোনো একটা চলে আসবে, সেক্ষেত্রে সামান্য পরিমাণ ক্লটিং এর প্রবলেম হয়। এই জন্য আজকের দিনে সম্পূর্ণরূপে যেটা গ্রুপ সেটাই নেওয়া হয়, সঙ্গে আর ইচ ফ্যাক্টর প্লাস করে। যদি প্লাস হয় প্লাসই নেবে, মাইনাস হলে মাইনাসই নেবে। এই জন্য ব্লাড ব্যাংক তৈরি করা হচ্ছে। আচ্ছা, এই রক্তদান সম্বন্ধে না মানুষের মধ্যে খুব ভ্রান্ত ধারণা আছে। রক্ত দান করলে আমি দুর্বল হয়ে যাব, আমি মরে যাব। রক্ত দিয়ে দিলাম তাহলে আমার রক্ত হবে না, আর শরীরে রক্ত লিমিটেড। কিন্তু এগুলো আসলে হয় না। 10 থেকে 15 দিনের মধ্যে আবার রক্ত তৈরি হয়ে যায়। এমনি তোমাদের তো জানোই রক্তের সাইকেল 120 দিন হয়, সব থেকে বেশি। প্রতিদিনই কিছু না কিছু রক্ত মরে যাচ্ছে, আবার কিছু না কিছু তৈরি হচ্ছে। হ্যাঁ, প্রত্যেক মুহূর্তেই হচ্ছে। ঠিক। তাহলে এবার বলো তো চুমকি, বলো তো দিতে পারে দিক থেকে, মানে আমি দাতা, তাহলে কোন গ্রুপ সবাইকে রক্ত দিতে পারে? হনুমান। ও, ও গ্রুপকে কি বলা হয়? সার্বিক দাতা। আর বলো তো কোন গ্রুপ থেকে, কোন গ্রুপ সবার থেকে রক্ত নিতে পারে? তাহলে এ বি হচ্ছে সার্বিক গ্রহিতা। তোমার কোনো কোশ্চেন? তোমার রক্তের গ্রুপ কি জানো না? জেনে নাও। কিট থাকলে করে দিতাম। কিট, আরে বাবা শোনে, এই প্র্যাকটিক্যালটা করতোই না কেউ, খুব জোর একজনা করতো, কারণ হাত ফুটিয়ে ফুটিয়ে তো রক্ত বার করতে হবে। মেয়েরা নেই ফার্স্টেই, মেয়েরা বাদ। ও না না, কিট নেই আমার কাছে। আচ্ছা, এরপরে রক্ত তঞ্চনে আসবো। নিজের রক্ত চেঞ্জ করতে পারবা না? হবে না, হবে না।
হ্যাঁ, তুমি কিন্তু নেগেটিভের চেনাশোনা থাকলে ফোন নাম্বার নিয়ে রাখবা। নেগেটিভ খুব রেয়ার, মানে যে কোনো ধরনের নেগেটিভ রক্ত রেয়ার। আর সব থেকে অ্যাভেলেবেল রক্ত হচ্ছে বি প্লাস, সব থেকে অ্যাভেলেবেল। পজিটিভ গুলো তো পাওয়াই যায় ম্যাক্সিমাম, নেগেটিভ রক্ত খুব কম পাওয়া যায়। বলো, তোমার বাড়িতে কারো নেগেটিভ নেই? এই তোমার বাড়িতে বাড়িতে কারো নেগেটিভ নেই? তোমার একার নেগেটিভ? বলো কিসে কিসে? না, কুকুর নেই, পড়িনি কোনোদিন। এই শোনো, শরীরের কোনো অংশ যদি কেটে যায়, শরীরের কোনো অংশ যদি কেটে যায়, সেই অংশে সবার প্রথমে কি হওয়া উচিত বলো? ধরো আমি, ভালো করে শোনো, আমি মনে করো আমি সাইকেল চালাচ্ছি, কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলো, আমার হাতের এই অংশ জাস্ট কেটে গেল। না না, সেই অংশে হবে কি? সেই অংশে সবার প্রথমে কি হবে? এগুলো এগুলো হয়েছে, এর পরে কি হবে? আরে বাবা, আমি বলছি কি হওয়া উচিত? রক্ত জমাট বাঁধা উচিত, তাই তো? তাহলে রয়ে কথা না, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে পদ্ধতিতে যে পদ্ধতিতে দেহের কোনো ক্ষতিগ্রস্ত স্থানে রক্ত জমাট বেঁধে যায় এবং একটা পিণ্ড তৈরি হয়, সেই পদ্ধতিকে আমরা কি বলবো? রক্ত তঞ্চন। এবার রক্ত তঞ্চনের জন্য টোটাল যে ধাপ ফলো হয় সেটা যে তিনটে, একদম বেসিক ধাপ বলা হয় তোমাদের, মোট তিনটে ধাপ অনুসরণ করতে হয়। দেখো, সবার প্রথমে মনে করো এটা হাত, হাতের উপরে এই যে কি আছে, লোম আছে, এগুলো কি? লোমের তলায় কি আছে আমাদের? ত্বক একটা কি কলা, তাই তো? ত্বক একটা আবরণী কলা। তাহলে আবরণী কলাই কেটে গেল, আবরণী কলা ক্ষতিগ্রস্ত হলো, বেশি দরকার নেই, বেশি দরকার নেই। তাহলে আবরণী কণা ক্ষতিগ্রস্ত হলো, তাহলে সবার প্রথম ফ্যাক্টরটা কি হলো? ক্ষতিগ্রস্ত কলা। তাহলে আমাদের হাত যেই কেটে যাবে, আমাদের হাতের যে কলা আছে সেই কলা অ্যাক্টিভেট হয়ে যাবে, হয়েছে, সে কি করবে? ক্ষরণ করবে। সে কি করবে? ক্ষরণ। 2 নাম্বার, সঙ্গে রক্তের মধ্যে কি থাকে? অনুচক্রিকা। তাহলে অনুচক্রিকা কিছু বিদীর্ণ হবে, কেটে কুটে যাবে, সেগুলো কি ক্ষরণ করবে? আর কিছু একটা ক্ষরণ করবে। আচ্ছা, যে এরা, বলছি এরা যা ক্ষরণ করে সেগুলো হচ্ছে কি? থ্রম্বোপ্লাস্টিন কি ক্ষরণ করে? এখন আবরণী কলা থেকে, ওই বাইরে পড়া ধরবো না পারলে কিন্তু 40 বার করে উদ্বোস করাবো। ও রেডি? বলে হ্যাঁ। এদিকে আসি, এই শোনো, তাহলে কি বললাম? যে আমাদের হাতের কলা বা কোনো কলা কেটে যাবে, সেখান থেকে কি করতে হবে? থ্রম্বোপ্লাস্টিন। এখন কলা থেকে খরিত হলে কলা থ্রম্বোপ্লাস্টিন, অনুচক্রিকা থেকে ক্ষরণ হলে অনুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিন, দুটোই সেম। রক্ত তঞ্চনের জন্য সব থেকে বেশি প্রয়োজনীয় যে, আচ্ছা একটা কথা বলো তো, তোমরা দেখেছো কোন তরল বস্তু জমে যায়? যদি পারো, কোন তরল বস্তু জমে যায়? রক্ত জমে যায়। আর কোন খাদ্য বস্তু জমে যায়? ভালো করে দেখবা, খাদ্য বস্তু। দেখবা যে রক্তের মধ্যে বেশিরভাগ প্রোটিন থাকে না?
প্রোটিন, কোন প্রোটিন জমে যায় দেখেছো? নিজের চোখে দেখা যায় প্রোটিন তরল ছিল জমে গেছে। খাসির চর্বি তরল ছিল। ডিম, এই ভালো করে শোনো, ডিম এই কথা না, ডিম তার মানে দেখো প্রোটিনের ধর্ম যদি আলোচনা করি, প্রোটিনের প্রধান ধর্ম হচ্ছে যে একটুখানি তাপ পেলে সেটা কি হয়ে যাবে, গলবে না, জমাট বাঁধবে। প্রোটিন জমাট বেঁধে যায়, তাপ পেলে প্রোটিন জমাট। ডিম কেন, তুমি এক বাটি জল ফোটাবা, তার মধ্যে ডিম ভেঙে ছেড়ে দেবে, দেখবে তাও জমে যাবে। স্যুপ খেয়েছো না, স্যুপ দেখবা ছ্যাঁকড়া ব্যাকড়া ডিম ঘুরে বেড়ায়, ওগুলো একটু প্রোটিন। আমি আগের দিন খেলাম তাই মনে আছে। কিনে খায় না আমি তা, হ্যাঁ এই যাই হোক, না না আমি খাওয়া দাওয়া এমনি ভালোই করি, চিন্তা করি। দেখলাম চলে গেল সাইড দিয়ে, দেখতে পেলো না, বেঁচে গেলাম। না আমার থেকে দিতাম, নতুন কিনে দিতাম, চিন্তা করছি। কালকে এই আজ শোনো, ভালো করে শুনে নাও প্রথম থেকে। ক্ষতিগ্রস্ত কলা যেখানে কেটে যাবে, ক্ষতিগ্রস্ত কলা কি গ্রহণ করবে, কলা থ্রম্বোপ্লাস্টিন। আর অনুচক্রিয়া কি কি গ্রহণ করবে, অনুচক্রিয়া থ্রম্বোপ্লাস্টিন। আচ্ছা, এক্ষেত্রে সব থেকে বেশি যে মৌলটা ভূমিকা নেয় সেটা হচ্ছে ক্যালসিয়াম। কি, ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম আয়ন, ভালো করে শোনো, দুদিকেই থ্রম্বোপ্লাস্টিন গুলো ক্যালসিয়াম আয়ন আর প্রোটিনের সহযোগিতায়, রক্তের মধ্যে প্রোটিন আছে কি নেই, আছে। তাহলে ক্যালসিয়াম আয়ন দুটোই, দু ধরনের থ্রম্বোপ্লাস্টিনই ক্যালসিয়াম আয়ন আর প্রোটিনের সহযোগিতায় প্রোথ্রম্বিনেজ কি তৈরি করে, প্রোথ্রম্বিনেজ। আচ্ছা, এই নেজ কথার অর্থ কি বলতো, এটা এনজাইম মানে অনুঘটক। নেজ কত রক্ত, অনুঘটক। যেমন খাসির লিভার বা আলুর খোসা বা আলুতে কোন এনজাইম থাকে, একবার করিয়েছিলাম, ক্যাটালেজ। বলো বলো আর বলো, ক্যাটালেজ একটা এনজাইম, আরেকটা এনজাইমের নাম বলো। জাইমেজ হয়েছে, ল্যাকটেজ, আরো আছে ইউরিয়েজ, ওটা বুঝতে পেরেছো? যাই হোক, তাহলে দেখো লাস্টে কি আছে, এ শোনো, লাস্টে এজ, লাস্টে এজ, একারের জন্য এ আর বর্গীয় জ, এদের বলা হয় কি, এনজাইম। এদের কি বলা হয়, এনজাইম। তাহলে সবার প্রথমে ক্ষতিগ্রস্ত কলা থেকে যে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়, অনুচক্রিকা থেকে যে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়, তার দুটো জিনিসের সাহায্য নেয়, ক্যালসিয়াম আয়ন আর প্রোটিন। এর সাহায্য নিয়ে কি তৈরি করবে, প্রোথ্রম্বিনেজ। এটা একটা এনজাইম, উৎসেচক হয়ে গেল। এবার হচ্ছে কি, আমাদের রক্তের মধ্যে থাকে প্রোথ্রম্বিন, কথা না ডাক্তারি পড়াচ্ছি দেখো। না না এরপরে ডাক্তার হবে কেন, এটা বেসিক পড়া, শোনো এগুলো জানাই উচিত, কথা না। এই শোনো, আমাদের রক্তের মধ্যে যার প্রোথ্রম্বিন থাকে, কোনো জায়গায় কেটে গেলে কি তৈরি হয়, প্রোথ্রম্বিনেজ তৈরি হয়। এই প্রোথ্রম্বিনেজ এই প্রোথ্রম্বিনকে অ্যাক্টিভ করে, মানে আগে ঘুমিয়েছিল, কাজ করছিল না, এখন কাজ করবে। কাজ করার আগে কি তৈরি করে, যে রাসায়নিক বস্তুটা তৈরি হয় ক্যালসিয়ামের সহযোগিতায়, তার নাম হচ্ছে থ্রম্বিন। থ্রম্বিন, থ্রম্বিন, থ্রয়রা বলা ময়বাই হচ্ছে দন্ত ন। তাহলে প্রোথ্রম্বিনকে কে থ্রম্বিনে রূপান্তরিত করে, প্রোথ্রম্বিনেজ। কার সহযোগিতায়, ক্যালসিয়াম আয়নের সহযোগিতায়, হয়ে গেল থ্রম্বিন। এবার থ্রম্বিন যে তৈরি হয়ে গেল, থ্রম্বিন আবার একটা কাজ করবে, রক্তের মধ্যে থাকে কি, ফাইব্রিনোজেন, কি থাকে, ফাইব্রিনোজেন। আচ্ছা, ফাইব্রিনোজেন নামেই বুঝতে পারছো না, ফাইবার, ফাইবার কথা, তন্তু জাতীয় পদার্থ। তাহলে এই ফাইব্রিনোজেনকে থ্রম্বিন কিসে পরিণত করে, ফাইব্রিন। আবার এক্ষেত্রেও সহযোগিতা কার লাগে, ক্যালসিয়ামের সহযোগিতা। রক্তে যদি ক্যালসিয়াম ক্যালসিয়াম দুটো আয়ন তৈরি করে, মানে ডবল বেস যোজ্যতা 2। এই শোনো, তাহলে যদি রক্তের মধ্যে ক্যালসিয়াম না থাকে তাহলে কিন্তু রক্ত জমাট বাঁধবে না। আচ্ছা, এরপরে তাহলে এখন ফাইব্রিনোজেন থেকে তৈরি হবে ফাইব্রিন, কি তৈরি হবে, ফাইব্রিন। এই ফাইব্রিন কি করবে, রক্তকে জমাট বাঁধিয়ে দিয়ে পিণ্ড বা ক্লট তৈরি করবে, হয়েছে। পদ্ধতি শুরু, রক্তদঞ্চনের পদ্ধতি কখন শুরু হয়, যখন শরীরের কোনো একটা অংশ ক্ষতিগ্রস্ত হয় বা কেটে যায়। আচ্ছা, এখন বলবো যে দাদা যদি কেটে না যায় তাহলে কি রক্ত জমাট বাঁধে না, বাঁধে। যেমন কারোর হাতে ঠাস করে চড় খেলে গালে দাগ পড়ে যায় না লাল কালারের, তাই না,
আর ছেলেদের সব থেকে দেখা যায় কি, বন্ধু যাচ্ছে, বন্ধু পিঠে দুরুম করে একটা ঠাস করে বসিয়ে দিল, দিয়ে বললো ভাই ভালো আছিস তো, দিয়ে বাড়ি গিয়ে দেখলো ভালোবাসা একটু বেশি আছে, তাই না? তাহলে সেক্ষেত্রে কি শরীর, আচ্ছা এটা হতে পারে যে এই মনে করো অনেকে রাত্রিবেলা না রাত কানা হয়েছে, দেখতে পাই না, যায় যেতে যেতে দুরুম করে ধাক্কা লাগে কপালে, পরের দিন একটা সুন্দর একটা লাল চাঁদ তৈরি হয়। তাই সেক্ষেত্রে কি কেটে গেছে, কেটেছে, কাটেনি, তারা রক্ত জমাট বেঁধেছে তো। তাহলে রক্ত জমাট কখন বাঁধবে? হয় কেটে যাবে অথবা ক্ষতিগ্রস্ত হবে। কি জিনিস ক্ষতিগ্রস্ত হবে? কলা, গড়াই, গড়াই বলবা। যদি কোনো একটা কলা ক্ষতিগ্রস্ত হয়, সে কি ক্ষরণ করবে? থ্রম্বোপ্লাস্টিন, সঙ্গে অনুচক্রিয়া করতে হবে। দিয়ে আচ্ছা শুধু একটা জিনিস মনে রাখবা, প্রত্যেকটা স্টেপে একটা কথাই মনে রাখবা, ক্যালসিয়াম আয়নের সহযোগিতা। কি মনে রাখবা? ক্যালসিয়াম আয়নের সহযোগিতা। এই ছকটা তোমাদের বইতে সুন্দরভাবে দেওয়া আছে, সুন্দরভাবে ছক অনুসারে সারে এই জিনিসটা মুখস্থ করবা স্টেপ বাই স্টেপ। কটা ধাপ হবে? 3টে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। হ্যাঁ বলো। তাহলে ভিতরে রক্ত জমাট বেঁধে গেলে হাত তো আর কাজ করবে না। ওই আগের দিন তুমি পড়তে আসোনি, এসছো তো? এই কঙ্কনা বলবে, রক্ত বাইরের মধ্যে রক্ত জমাট বাঁধে না কেন? বলো। এই ক্যালসিয়াম তো রক্তের মধ্যে থাকে না। ধর আমার যে শিরা উপশিরা ধমনী আছে, এর মধ্যে কি রক্ত জমাট বাঁধছে? কেন বাঁধছে না? কেন বাঁধছে না? একটু উপাদান আছে, একদিন পড়ালাম, হেপারিন। রক্তের একটা শ্বেত রক্তকণিকার একটা কণিকা আছে যার নাম, আর হেপারিন না, কণিকার নাম কি? দেখেই বলো, দেখো দেখো দেখে বলো, নেই কেমন পারে? হেপারিন কোথা থেকে খরিত হয়? শ্বেত রক্তকণিকার কোন ধরনের শ্বেত রক্তকণিকা থেকে? বেসোফিল। রক্তকণিকা বার না করে ঘোড়ার ডিম বার করেছে। এই যে 3 নাম্বার পয়েন্ট। হেপারিন কোথা থেকে খরিত হয়? বেসোফিল থেকে। বেসোফিল কি জিনিস? শ্বেত রক্তকণিকা, তাই না? এটা মুখস্থ করতে হবে। এবার চলে আসি রক্ত তঞ্চনের তাৎপর্য। আচ্ছা বলো তো, যদি কোনো স্থানে রক্ত তঞ্চন না হতো, স্নেহা বলবা, তাহলে কি হতো? মনে করো কোনো স্থানে বাই চান্স সাইকেল চালাতে যাতে দেয়ালে ঘষা লেগে আমার হাতে একটুখানি ছড়ে গেছে, কার ওই জিনিসটা? ওই জিনিসটা কার? আমি বলছি না শেয়ারিং করবো না, ওটা ব্যাগে রাখো। বলো, ধরো আমি সাইকেল চালাচ্ছি, আমার হাত কেটে বা তোমার হাতেই কেটে গেল, যেতেই পারে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি রক্তদঞ্চন না হয় তাহলে কি হবে? বাকিটা কল্পনা করো, সবাইকে ধরবো। বলো, তো লুকিয়ে পড়ছে। বলো বড় মিতা, ধরো তোমার হাত কেটে গেল বাই চান্স, তাহলে এখন সেখানে যদি রক্তদঞ্চন না হয় তাহলে কি হবে? চুমকি, রক্ত জমাট না বাঁধলে কি হবে আমি বলছি, তুমি বলো বিউটি, চেষ্টা করো। আরে ধরো তোমরা ওই বলো, রক্ত তো বেরিয়ে যাবে, রক্ত খরিত হতে থাকবে, তার শরীরে তো লিমিটেড রক্ত 5 লিটার, সব রক্ত যদি বেরিয়ে চলে যায় তাহলে কি হবে? মানুষ মারা যাবে, সাধারণ ব্যাপার, ঠিক। আচ্ছা এরপরে, আচ্ছা তোমাদের বইতে একটা প্র্যাকটিক্যাল করতে বলেছে, বলেছে যে শোনো প্র্যাকটিক্যালটা বাড়িতে করবা, বলছে একটা জ্যান্ত মাছকে, এর জন্য একটা টাইমার লাগবে, মোবাইল লাগবে, জ্যান্ত মাছকে বটিতে কাটতে হবে, যে কাটলেই রক্ত বেরোবে, সেই রক্তটা একটা পরীক্ষা নলে বা কাঁচের পাত্রতে নিতে হবে, দিয়ে ঘড়ির টাইম দেখতে হবে যে কতক্ষণ ধরে পরে রক্তটা পুরোপুরি জমাট বাঁধে। তাই বাড়ি গেলে সবাই করবা আর ভিডিও করে পাঠাবো আমাকে। করে দেখাবো, মানুষ কার রক্ত বার করবা?
না না। আচ্ছা এরপরে না, কাঁচের পাত্রতে করবো। টেস্ট টিউব দেবো যদি তুমি ভিডিও করে পাঠাও, তাহলে দেবো। করবা? আমি মাছ এনে মাছ কেটে দেখাবো। জ্যান্ত। আচ্ছা শোনো এরপরে 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 এই হৃৎপিণ্ডের অনেকগুলো প্রকোষ্ঠ আছে। হৃৎপিণ্ডের কটা প্রকোষ্ঠ মানুষের? 4টে প্রকোষ্ঠ। কি কি? ঠিক। এবার কোশ্চেন হচ্ছে যে, হ্যাঁ পিঠে বলো মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কটা? জানো না? উঠে দাঁড়াও তো, দেখি উঠে দাঁড়াও। না কেন? এখন তো আলোচনা হলো, তুমি গল্প করছিলে কি করতে? ভালো গল্প করছো, এখন উঠে দাঁড়াও দিয়ে ভালো করে শুনবা। ওটো, বসে আছি কি করতে? আবার হবে তো, ওটো। এত কুড়ে না, বসে বসে ঘুমিয়ে পড়ছে। এরপরে আবার ও কি, এই হৃৎপিণ্ডের কটা প্রকোষ্ঠ? কটা প্রকোষ্ঠ? কি কি বলো? ডান অলিন্দ, ডান নিলয়। হ্যাঁ বসো। আচ্ছা এবার শোনো, এই শোনো, এবার প্রশ্ন হচ্ছে যে ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, এগুলোকে যুক্ত রাখার জন্য অনেকগুলো কপাটিকা আছে। তাহলে কোথায় কোন কপাটিকা থাকে মুখস্থ রাখতে হবে, তার কাজ কি? দেখো এখানে পরিষ্কার করে দেখো লেখা দিয়েছে যে এখানে অনেকগুলো কপাটিকার কথা বলে। দেখো সর্বপ্রথম দ্বিপত্রক কপাটিকা কোথায় থাকে পড়তে হবে। বাড়িতে যে ছবিটা পাঠিয়েছি বা তোমাদের বইতে যে ছবি আছে, সেই ছবিটা দেখে, তোমাদের বইতে 96 পৃষ্ঠার ছবি আছে। হ্যাঁ 96, আমার তো নতুন বই 96 পেজে। এইটা এইটা আমি এটার কথা ভালো করে এই ছবি দেখে, এই ছবি দেখে কোথায় কোন কপাটিকা আছে এবং সেটা কোন শিরা, এটাই নেই তাহলে। ও তাহলে এটা 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 ঠিক আছে ঠিক আছে। এরপরে কপাটিকা ছাড়া হৃৎপিণ্ডে আরো কি থাকে? রক্তবাহ থাকে। আগের দিন সবকটা রক্তবাহ নিয়ে আলোচনা হয়েছে, তোমরা ছবি দেখবা এবং বোঝার চেষ্টা করবা যে কোথায় কোন রক্তবাহ আছে। এবার চলেছি 4, হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলা। এটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে, দেখবা যে হৃৎপিণ্ড যে সংকুচিত এবং প্রসারিত হয় তার জন্য হৃৎপিণ্ডে কি থাকবে? পেশি থাকবে, তাই তো? সবার প্রথমে পড়বো হচ্ছে এসএ নোড। কি পড়বো? এসএ নোড। এসএ নোডের বাংলা সাইনো অ্যাট্রিয়াল নোড। সাইনো অ্যাট্রিয়াল নোড, এসএ নোডের বাংলা কিন্তু পরীক্ষায় আছে। বা এসএ নোডের পূর্ণ অর্থ কি হয়ে গেল? বলছে কি ডান অলিন্দের ঊর্ধ্ব মহাশিরার নিকটে অবস্থিত, মিনিটে 70 থেকে 80টি স্পন্দন সৃষ্টি করে। তাহলে এসএ নোডের কাজ 70 থেকে 80টা স্পন্দন সৃষ্টি করা। 2 নম্বর পয়েন্ট, এভি নোড। কি নোড? এভি নোড। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, যা ডান অলিন্দের আন্ত অলিন্দের পর্দার পিছনে করোনারি সাইনাস ছিদ্রের নিকটে অবস্থিত। পেজ নাম্বার 96, 4 এর 2। এবার 3 পড়াচ্ছি। আন্তর্নোডীয় তন্তু বা এসএ, এসএ নোড এবং এভি নোডের মাঝখানে অবস্থিত তন্তু। মানে এসএ নোড কাজ করে কি? কাজ কি? ভাইব্রেশন করে, স্পন্দিত হয়, ভাইব্রেশন হয়। এখন প্রশ্ন হচ্ছে ভাইব্রেট, ধরো আমার পায়ের এখানে ভাইব্রেশন হচ্ছে, আমাকে মাথা পর্যন্ত নাড়াতে হবে, তা নড়বে? নড়বে না। এই যে তুমি ওই সুতো ধরে তো এক জায়গায় টান মারো, পুরো সুতো নড়ে না? নড়ে কি নড়ে না? নড়ে, মানে সবাই করে, তাই তো? তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এসএ নোড আর এভি নোডকে কি হচ্ছে, পুরো হৃৎপিণ্ড জুড়ে, ভালো করে শুনবা, পুরো হৃৎপিণ্ড জুড়ে মাথা থেকে একদম নিচ পর্যন্ত। কার? হৃৎপিণ্ডে, মানুষের না। তা সেখানে এসএ নোডের সঙ্গে কিছু তন্তু জুড়ে থাকে। সেই তন্তুগুলো কি করে? এসএ নোডে যে স্পন্দন তৈরি হয় সেটা সারা হৃৎপিণ্ডে ছড়িয়ে দেয়। যদি তন্তু না থাকতো তাহলে স্পন্দন কিন্তু ছড়াতো, তালানি টানানি করতে হবে না, থাক লাগবেই তো। এবার চলে যাই হিঞ্জের বান্ডিল। হিজের বান্ডিল। আচ্ছা, একটি এভি নোড থেকে উৎপন্ন হয়ে নিচের দিকে বিস্তৃত থাকে।
আচ্ছা, এখানে যেগুলো বলছি সেগুলো কিন্তু পাশের ছবিতে আছে, ভালো করে দেখবা। পারকিনজি তন্তু, এটি হিজের উভয় বান্ডিল থেকে উৎপন্ন হয়ে নিলয়ের প্যাপিলারি পেশিতে বিস্তৃত থাকে। এবার চলেছি জানার বিষয়ে। আচ্ছা, এখানে স্বাভাবিক ছন্দ, রিজার্ভ পেসমেকার দেওয়া নেই না, ঠিক আছে। শোনো, স্বাভাবিক হৃৎপিণ্ডের ছন্দ কে তৈরি করে? স্বাভাবিক হৃৎপিণ্ড প্রত্যেক মিনিটে 70 থেকে 80 বার স্পন্দিত হয়, তোমাদের ক্ষেত্রে বেশি, বয়স্কদের ক্ষেত্রে একটু কম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে স্পন্দনটা হচ্ছে, কে এই স্পন্দনটা করছে? এসএ নোড না এভি নোড? এখন হৃৎপিণ্ড বললে হবে না, এখন আরো ভেতরে যেতে হবে। এসএ নোড হয়ে গেছে। আচ্ছা, এরপরে বলছে যে স্বাভাবিক অবস্থায় হৃৎপিণ্ড এসএ পর্বের দ্বারা, এসএ নোডের দ্বারা উদ্দীপনার সাহায্যে স্পন্দিত হয় বলে একে হৃৎপিণ্ডের স্বাভাবিক ছন্দ নিয়ামক বলা হয়। তাহলে এসএ নোডকে কি বলা হচ্ছে? স্বাভাবিক ছন্দ নিয়ামক, কারণ ওটা স্বাভাবিকভাবে নড়ছে। যেমন বুকে যদি হাত দাও, হাত দাও, হাত দাও, সবার বুক আছে, সবাই বুকে হাত দাও। বুক যে স্পন্দনটা অনুভব করছো সেটা কার? এসএ নোড না এভি নোড? আচ্ছা, এরপরে এবার শুন, এবার শুনবা। অনেক ক্ষেত্রে দেখবা যে অনেকে বলে না হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে, হার্ট ব্লক হয়ে গেছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এসএ নোড কোনো কারণে যদি কাজ করা বন্ধ করে দেয়, তখন কে কাজ করবে? তখন এভি নোড স্পন্দন তৈরি করবে। মানে এসএ নোড যখন স্পন্দন তৈরি করছে, তখন এভি নোড রিল্যাক্সে থাকে। ভাই, কাজ করার লোক আছে। যখন এসএ নোড স্পন্দন তৈরি করা বন্ধ করে দেয় কোনো কারণ, ধরো এই জন্য কখনো কারো বুকে বাড়ি মারতেন, খুব রাগ হয়ে গেল, মারলাম বুকে ঢাস করে, ধবাস করে পড়ে গেল, পরের দিন শ্মশানে। তো এই জন্য বুকে কখনো মারামারি, বুকে মারতে নেই। কারণ এই স্পন্দন, ওই তুমি যখন মারছো তোমারও তো হাত এই ভাইব্রেশন হচ্ছে, ওই ভাইব্রেশন এসে নোট নিয়ে নিল, বলছো আর কাজ করবো না, থাক। ওই জন্য হ্যাঁ, গরিলার মতো করা যাবে না। আচ্ছা, হ্যাঁ, ঈশানের বাদ দাও, ঈশান ও একটু সবসময় উত্তেজিতই থাকে। ঈশান, তোমার বাড়িতে যেই ছেলেটা আছে, ওই ছেলেটা ঈশান, ঠিক আছে। আচ্ছা, বিশেষ এই কথা না, তাহলে এস এর নোট যদি কাজ করা বন্ধ করে দেয়, মানে স্বাভাবিক ছন্দ যে তৈরি করছে সে যদি তৈরি না করে, তাহলে কে করবে? এভি নোট করবে। তাহলে তো আমরা করব সবাই মিলে, কাঁধে করে, চারজন মিলে স্পন্দন ঘটানো হবে। কইছিল দিয়ে। আজ এবার শোনো, তাহলে এভি নোট, এই দাদা এটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। এভি নোট কখন কাজ করছে? যখন এসএ নোট কাজ করছে না, রিল্যাক্সে থাকছে। না, রিল্যাক্স না, এসএ নোট যখন কাজ করতে পারছে না, তাই এভি নোটকে কি বলা হয়? রিজার্ভ পেসমেকার। তাহলে আমাদের হৃৎপিণ্ডে যদি এসএ নোট স্পন্দন তৈরি করা বন্ধ করে দেয়, তাহলে কে স্পন্দন তৈরি করবে? তাহলে কে তৈরি করে স্পন্দন? এভি নোট করবে, ঠিক। আচ্ছা, এবার চলে আসি পেসমেকারে। পেসমেকার ব্যাপারটা যে শুনেছো যে বয়স্কদের ক্ষেত্রে সাধারণত, অনেক ক্ষেত্রে জওয়ানদের ক্ষেত্রেও হয়, তো হয় কি, যাদের হৃৎপিণ্ডের সমস্যা হয় বা এসএ নোট কাজ করে না, তাদের ক্ষেত্রে কি করা হয়? হৃৎপিণ্ডে একটা ছোট্ট যন্ত্র বসানো হয় এসএ নোটের স্থানে। সেই যন্ত্রটা কি করে? প্রত্যেক মিনিটে 70 থেকে 80 বার যেমন এসএ নোট স্পন্দন তৈরি করে, সেরকম স্পন্দন তৈরি করে। সেই যন্ত্রের নাম পেসমেকার। হ্যাঁ, এগুলো ধরার দরকার নেই, তাই পরে ধরবো, কারণ এদের সঙ্গে 1 সেকেন্ডে বকা যাবে না, তো অনেক বকতে হবে। এবার চলে আসি সিস্টোল আর ডায়াস্টোল। সিস্টোল আর ডায়াস্টোল দুটো আলাদা, হ্যাঁ, ঠিক। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, যখন হৃৎপিণ্ডের কাজ কি? একবার সংকুচিত হওয়া, একবার খুলে যাওয়া, সংকুচিত হওয়া, প্রসারিত হওয়া। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যখন হৃৎপিণ্ড সংকুচিত হয়, তখন হৃৎপিণ্ড থেকে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে, আর যখন প্রসারিত হয়, তখন সারা শরীরের রক্ত বা হৃৎপিণ্ডে চলে আসে। তাহলে যে দুটো ঘটনা ঘটছে, বলছে কি, হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে বলছে সিস্টোল। হৃৎপিণ্ড চাপ দিয়ে দিল, রক্ত হৃৎপিণ্ড থেকে বেরিয়ে গেল, কার কারণে? সিস্টোলের কারণে। একইভাবে সেই একই সময়, দুটো ঘটনা কিন্তু একই সঙ্গে হয়। একই সময় হৃৎপিণ্ড কি হলো? সংকোচনের পরে প্রসারিত হলো,
এই ঘটনাকে আমরা কি বলবো? ডায়াস্টোল। একদম একদম সিস্টল আর ডায়াস্টোল। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে যে অলিন্দের যখন সিস্টল হয় তখন নিলয়ের ডায়াস্টোল অবস্থায় থাকে। ভালো করে বুঝবা, আমি হৃৎপিণ্ডের ছবিটা আরেকবার আঁকার চেষ্টা করছি। আগের দিন যেমন এঁকেছিলাম তার থেকে একটুখানি উন্নত মানের। সৌরভ স্যার তো ভালো আঁকতে পারে, এবার আমি যখন পারি না আর কি করা যাবে। আচ্ছা এবার শোনো, এটা এসা আচ্ছা এই ভালো করে শোনো, এটাকে কি বলা হয় বলো? এটা ডান অলিন্দ, এটা এটা আচ্ছা রক্তে যাওয়া আসা স্টেপ বলি। সবার প্রথমে রক্ত আসে এই অলিন্দে, সেকেন্ড স্টেপ এই নিলয়ে যায়, থার্ড স্টেপ ফুসফুসে যায়। তা থার্ড স্টেপ আমরা আলোচনা করছি না, তাহলে থার্ড স্টেপ ফুসফুস থেকে রক্ত কোথায় আসে, আর সেখান থেকে রক্ত যায় নিলয়। এবার এইটা যেই চাপ দেয় সারা শরীরে চলে যায়। এইবার একটা জিনিস মনে রাখবো ভালো করে, যখন নিলয়, এইটা নিলয়, বাম না ডান? যখন বাম নিলয় সংকুচিত হয়, সংকোচনকে কি বলা হচ্ছে? সিস্টোল। তাহলে বাম নিলয় যখন সংকুচিত হয় সেই একই সময় ডান নিলয় প্রসারিত হয়। বুঝতে পারলাম? মানে বাম নিলয় থেকে যখন রক্ত বেরোয় তখন সারা শরীরের রক্ত আবার কোথায় প্রবেশ করে? না না অলিন্দে, আমি অলিন্দে বলি। বুঝতে পারলাম? তাহলে যখন সিস্টোল অবস্থায় থাকে কে? বাম নিলয়। তখন ডায়াস্টোল অবস্থায় কে থাকবে? ডান অলিন্দ। আচ্ছা ওই ডাক্তারের হেডফোন আছে কারোর কাছে? ডাক্তারের স্টেথোস্কোপ, মাইক্রো না স্টেথোস্কোপ, যদি কখনো, আচ্ছা স্টেথোস্কোপ এ কিন্তু খুব সাউন্ড শোনা যায়, মানে আমাদের ধরো কারোর বুকে যদি মাথা দিয়ে শোনার চেষ্টা করো, যদি সুযোগ আসে, তাহলে সেক্ষেত্রে ও কি হচ্ছে, জামা ধরে টানছে কোনো, তাহলে আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাহলে কি হয় সেক্ষেত্রে তুমি একটা আওয়াজ, দুটো আওয়াজ পাবা। কটা আওয়াজ পাবা? দুটো, একটা জোরে একটা আসছে। তাহলে জোরে কোনটা? যখন এই অংশটা দুম করে খুলে মানে যেমন প্রেসার দেয় সেটা হয় জোরে, এটাকে কি বলছে? সিস্টোল। আর এইখানকার যে কপাটিকাটা খুলছে এখান থেকে রক্ত কোথায় আসছে? বাম নিলয়, সেটাকে বলবো কি? ডায়াস্টোল। তো দুটোর আওয়াজ একসঙ্গে পাওয়া যায়। বলো। আচ্ছা স্পিকার ডিজে না, ওই দেখবে যে ওই সিনেমা টিনেমাতে না ওই আইসিইউর মধ্যে ঢুকে বলে দুং দুং দুপ দুপ করে আওয়াজ হয় না? দুটো আওয়াজ কেন করে? দুটো আওয়াজ কেন করে? একটা সিস্টোলের একটা ডায়াস্টোলের, মোটামুটি একই টাইমে হয় এটা। যার বাড়িতে বোনটোন আছে বা ভাইটাই আছে তাদের আগে দৌড় করা, বাচ্চা করে দৌড় করানোর পরে বলো শুই পড়, দিয়ে তাহলে তো আর বাড়িতে ফেরত আসবে না। দিয়ে ওটাকে শুই দিবা, শুই দিয়ে বলবো দাদা তোর বুক দিয়ে কান দিয়ে শুনে যাক তোর আওয়াজ কেমন আসছে, হৃৎপিণ্ড ঠিক আছে কিনা। তাহলে বলো তো রিতম, অলিন্দে শুনবো, অলিন্দে রক্ত ঢুকলো, ভালো করে শুনবা, অলিন্দে রক্ত ঢুকলো, অলিন্দে রক্ত তাহলে এটা ডায়াস্টোল না সিস্টোল? ডায়াস্টোল, কারণ প্রসারিত হলো। এবার অলিন্দ সংকুচিত হলো, তাহলে অলিন্দে সিস্টোল। রক্ত যাবে কোথায়? নিলয়ে, তাহলে নিলয়ে সেটা ডায়াস্টোল হয়ে গেল। আচ্ছা না একই সঙ্গে এইখানকার কপাটিকা আর এখানকার কপাটিকা একসঙ্গে কাজ করে, মানে যখন এখান থেকে এখানে ঢোকে তখন এখান থেকে এটা বেরিয়ে যায়। এরপরে দ্বৈত সংবহন বা দ্বিত্ব সংবহন কি? শুনে নাও, সিস্টেমিক সংবহন, কথা না, সিস্টেমিক সংবহন ও পালমোনারি সংবহনকে একত্রে বলা হয় কি? দ্বি সংবহন। আচ্ছা সিস্টেমিক সংবহন মানে কি বলছে? সিস্টেমিক সংবহন মানে কি বলছে? আদিত্য আর দেব দুজনা কান ধরে ওই পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকো, যাও। কি করছিলে এটা ক্লাসের মধ্যে? কেন চিচ্ছ বেশ? দুজনে চলে যাও, যাও যাও। ও দাদা কি লজ্জা শরম তো কিছু নেই, যাও। ঠিক আছে এবার কি? হ্যাঁ এই ওটো, ও না গেলে ওর সঙ্গে তোমার কি? দুজন তুমি ওটো, ও যাবে, ওটো ওটো। কেন নেবা? কেন কেন ও তোমার থেকে নেবে কেন? আমি তর্ক বিতর্কতে যাবো না, ঝামেলা করেছো, উঠে যাও, যাও যাও। তোমার কি? ওদিকে যাও।
যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আরে ব্যাগ নিয়ে যাবো নাকি? যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা, এরপরে সিস্টেমিক সংবহনে আসি। এই প্রকার সংবহনে অক্সিজেনযুক্ত রক্ত নিলয় থেকে ধমনীপথে সারা দিয়ে চলে। আচ্ছা বলো তো, বাম নিলয় থেকে রক্ত কেমন হয়, অক্সিজেনযুক্ত না অক্সিজেনবিহীন? যাও। অক্সিজেনযুক্ত। তাহলে এইখান থেকে রক্ত যখন সারা শরীরে ছড়িয়ে যায়, সেই একই সময়ে অক্সিজেন বিহীন রক্ত, ভালো করে শুনবা, এই যে বাম নিলয় থেকে এখানে কেন, ওইদিকে দাঁড়াও, ওরা দেখতে পাবে না, যাও। হ্যাঁ তুমি ওখানে দাঁড়াও, তুমি ওদিকে যাও। হ্যাঁ যাও যাও, বিট্টুর পেছনে গিয়ে দাঁড়াও, যাও। কান ধরো, কান ধরো। হ্যাঁ অবশ্যই। এই তুমি তর্ক করছো কি করতে? ধরো ধরো, এই দেব কোথায়? তোমাকে কিন্তু ওই যে দেখতে না পেয়েছো, ওখানে দাঁড় করাবো। কান ধরো, কান কান। হ্যাঁ একটু লজ্জা শরম দেখাও। এই শোনো, দ্বৈত সংবহন কেন বলেছে দেখো, যখন বাম নিলয় সংকুচিত হচ্ছে, তখন বাম নিলয়ে তো অক্সিজেন যুক্ত রক্ত আছে, সেটা সারা শরীরে ছড়িয়ে পড়ছে। একই সময়ে সারা শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, CO2 যুক্ত রক্ত কোথায় আসছে? ডান অলিন্দে। তাহলে এক্ষেত্রে দুটো ঘটনা একসঙ্গে ঘটছে না, এটাই কি বলা হচ্ছে? সিস্টেমিক সংবহন। কি বলা হচ্ছে? মানে একটা সিস্টেমে চলছে, এখান দিয়ে বেরোচ্ছে, ওখান দিয়ে ঢুকছে। এমন আছে দু জায়গাতে হঠাৎ করে ঢুকে গেল, তাই তুমি ফুলে বেলুন হয়ে যাবে। তা তো হবে না, সিস্টেমিক চলে। এরপরে চলেছে পালমোনারি সংবহন, কথা না? পালমোনারি। পালমোনারি সংবহন কি বলছে, যে এই প্রকার সংবহনে অক্সিজেনবিহীন রক্ত ডান নিলয় থেকে ফুসফুসি ধমনী দিয়ে ফুসফুসে যায়। মানে ডান নিলয়ে যে রক্তটা চলে এলো, এটা ওখান থেকে কোথায় যাবে? ফুসফুসে যাবে। হয়ে গেছে। তাহলে ফুসফুসে যেই সময় রক্ত যাচ্ছে, একই সময়ে ফুসফুস থেকে রক্ত কোথায় আসছে? বাম অলিন্দে। এটাকে কি বলেছে? পালমোনারি সংবহন। কি বলেছে এটাকে? তাহলে সিস্টেমিক সংবহন কখন কখন হচ্ছে? যখন বাম নিলয় O2 যুক্ত রক্তকে সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে, একই সময়ে সারা শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় আসছে? ডান অলিন্দে, বসে বড় জায়গায় আছে। ঠিক আছে, তাহলে এটাকে বলেছে সিস্টেমিক। আর যখন CO2 যুক্ত রক্ত ফুসফুসে যাচ্ছে এবং ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত অলিন্দে আসছে, এটাকে আমরা কি বলবো? পালমোনারি। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ছবি দিয়েছে, এরপরে আছে রেচন। হ্যাঁ এইবার হচ্ছে সংবহন, তাহলে আজকে হয়ে গেল। হ্যাঁ টাইম আছে তো, রেচন করাবো। তোমরা বাড়িতে কোশ্চেন খুঁজে মুখস্থ করা শুরু করো। আর একটা কথা বলছি, এতদিন যেভাবে পড়েছো, যে আধ ঘন্টা 1 ঘন্টা তারপর উঠে পড়ে খেলাধুলো করলাম, কিন্তু এভাবে কিন্তু আর হবে না। এবার থেকে তোমাকে আধ ঘন্টা টাইম গ্যাপ দিয়ে দিয়ে এক একটা করে টপিক রেডি করে মুখস্থ করে লিখতে হবে। তোমরা এখন বড় হয়ে গেছে, মাথায় রাখবা, 9-এ পড়ো। এখন কিন্তু বাচ্চাদের মতো আর হবে না, বাবু বসো। আমার বাবু পড়েন না। হ্যাঁ, না আমাকে শোনো, আমার মা বা বাবা, বাবা তো কিছু বলে না, আজও বলে না। মাও কোনদিন পড়তে বসতে বলেনি, শুধু রেজাল্ট দেখতো। কোনটা? পুজোর আগে দেওয়া, ভাইরাল হয়ে গেলে মাইকে শুনতে পাবো। হেভি হবে, চরম ফেমাস আমি তখন। না না না, এই শোনো, তখন সেই সবাই, এই না না, তখন সবাই আমাকে নিয়ে ভিডিও বানাবে, এই একটা মাস্টার প্র্যাকটিক্যাল করায়, চ্যানেলে প্রচুর ভিউ চলে আসবে। করবা করবা, বলো উন্নতি শুনে আর করবো না। আচ্ছা রেচন থাক থাক, ছেড়ে দাও ছেড়ে দাও, আর কত না, আর কত। রেচন হবে তো? হ্যাঁ, না রেচন পুরোটা কি আর হয়? রেচন অনেক বড় জায়গা। 4 পেজ না, 4 পেজ হবে না। এই শোনো, রেচনে আজকে আমরা শুধু প্রাণী উদ্ভিদ টুকুনি পড়বো। রেচন। আচ্ছা রেচন মানে কি, কথা না? রেচন মানে কি? আগের দিনে যে কোশ্চেন গুলো মানুষ করছিল, আগের দিন, যে আমাদের শরীরে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, সেটা কোথা দিয়ে বেরোচ্ছে? নাক দিয়ে, মানে না, শ্বাসটা দিয়ে বেরোচ্ছে আর কি, তাই না? আমাদের শরীরের যে মৃত কোষ, সেগুলোর কি হচ্ছে?
শরীরে যে সকল খাদ্যবস্তু হজম হচ্ছে না সেগুলোর কি হচ্ছে, এবং এমনকি কোষের মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ তৈরি হয় সেইগুলো কোথাতে নিশ্চিত হচ্ছে, তাই না? তো এই ঘটনাগুলোকে এক কথায় বলা হয় কি, বলো, বিপাক ক্রিয়া। আর বিপাক ক্রিয়ার ফলে যে পদার্থ উৎপন্ন হয় সেগুলো যে পদ্ধতিতে শরীরের বাইরে বেরোয় তাকে বলা হয় রেচন। না, বহিষ্করণটা আলাদা, ঠিক আছে? বহিঃক্ষরণ মানে বাইরে, আর বহিষ্করণ মানে তাড়িয়ে দেওয়া, ওটা। আচ্ছা, এবার চলে আসি যে আমাদের শরীরে যে কোনো জীব, তুমি একটা জীবের নাম বলো। ওই ইয়াসিম, একটা জীবের নাম বলো, জীব বলো, একটা জীবের নাম বলো। সাপ একটা জীব, আর বলো বলো, বাইরে তাকাও, তাকাও বাইরে তাকাও, কি দেখলে, কি দেখতে পেলে বাইরে? আম গাছ আর আমড়া গাছ। তা আমড়া গাছ জীব না জড়? জীব। হ্যাঁ, কে? গাছের চলন গমন দুটোই হয়। ক্লামাইডোমাস পড়নি? ক্লামাইডোমোনাস। হ্যাঁ, সব প্রাণী তো দৌড়াতে পারে না, সব পাখি তো উঠতে পারে না, তাই না? আচার্য জগদীশ চন্দ্র বসু এটা প্রমাণ করে গেছেন। আর কিছুদিন আগে, 2 বছর আগে, ওই আমাদের তো স্নায়ুতন্ত্র আছে, তা গাছেরও যে স্নায়ুতন্ত্রের মতো কিছু আছে যা তারা অনুভব করতে পারে, এই বিষয়টা প্রমাণ করেছে নবদ্বীপ কলেজের 2জন প্রফেসর। আরে বাবা, প্রফেসররা বিজ্ঞানী হয়, ভাইরাল নেই তো কি হবে, ওই আবিষ্কার করেছে, ওই রিসার্চ পেপার সবাই বেশ ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, হ্যাঁ। না এখনো অত, এবার ওরা তো বলেছে, ওরা তো একা, এখন ওগুলো নিয়ে আরো অনেক বিজ্ঞানী রিসার্চ করবে, যদি এটার ক্ষেত্রে কোনো বড় ফলাফল আসে সেক্ষেত্রে ওরা নোবেল পেতে পারে। কিন্তু এটা হতে পারে যে ওরা এটা বললো যে এর পরের বিজ্ঞানীরা এত ভালো কিছু বার করে ফেললো যে ওদের ওটা ফিকে পড়ে গেল, তাহলে বাকিরা পেয়ে গেল, এরকম হয়। আর এগুলো একদিনের দীর্ঘকালীন প্রচেষ্টা। যাই হোক, রেচনে চলে আসি। রেচন, এই শোনো, আমাদের শরীরে বা জীবদেহের যে কোনো জীবের শরীরে বিপাক ক্রিয়ায় বিভিন্ন পদার্থ উৎপন্ন হয়, যেমন কার্বন ডাইঅক্সাইড। তুমি কি স্কুলে যাবা? চলে যাও, ও দেরি আছে তো, হ্যাঁ ঠিক আছে। এবং সেটা যে পদ্ধতিতে শরীরের বাইরে নির্গত হয় তাকে কি বলা হবে? রেচন। আচ্ছা, রেচনের গুরুত্ব টুরুত্ব পরে আসি, রেচনের পদ্ধতি আছে উদ্ভিদে। কোথায় যাবা? এই শোনো, উদ্ভিদের রেচন পদ্ধতি মানে উদ্ভিদ, দেখো প্রাণীদের মতো তো উদ্ভিদের শরীর থেকে সরাসরি কিছু বেরোয় না, তাই না? উদ্ভিদ কি করে, বিভিন্ন ছোট ছোট কাজের মাধ্যমে রেচন পদার্থগুলোকে বাইরে বার করার চেষ্টা করে। যেমন নন্দিতা, যেমন, মানে আমি বলছি শোনো, ধরো এই যে আমড়া গাছ আছে, ধরো শীতকাল যেই আসবে আমড়া গাছে কি হয়ে যাবে? আঠা বেরোবে, আর পাতা পড়ে যাবে না? তাহলে আমড়া গাছের পাতা যখন পড়ে সেটা কালার কি থাকে, সবুজ না হলুদ? সবুজ কি কারণে থাকে? ক্লোরোফিলের জন্য। আর হলুদ কেন থাকে? ক্রোমোপ্লাস্টিদের জন্য। আচ্ছা এবার বলো, তাহলে গাছের, এই শোনো শোনো, আমড়া গাছের যে পাতাগুলো হয়, দেখবা যে আমড়া গাছের পাতাগুলো যদি ঝেঁটি আমি আমড়া গাছের গোড়ায় রেখে দিই, মানে ঝাড় না দিয়ে কি বলবো, ঝেঁটেই তো বলবো। শোনো শোনো, ঝাড় দিয়ে যেখানে আমি ফেলবো সেখানে দেখা যাবে কি, সেখানে আর অন্য ধরনের কোনো ধরনের গাছ জন্মাচ্ছে না। কেন জন্মাচ্ছে না? কারণ সেখানে আমলিকা, আমড়া গাছের পাতা যদি ছিঁড়ে খাও দেখবো টক টক লাগে। হ্যাঁ, অনুমানে বেশ ভালোই খায়, টক লাগে। তাহলে টক কোন হ্যাঁ, আচ্ছা আমাকে বলো তো, টক কোন রাসায়নিক পদার্থের স্বাদ? টক কোন রাসায়নিক পদার্থের স্বাদ? অ্যাসিডিক অ্যাসিড না, অ্যাসিডের স্বাদ হচ্ছে টক। তাহলে লেবু টক লাগে কেন? লেবুর মধ্যে কি আছে? টমেটো টক লাগে কেন? অ্যাসিড আছে। বা সকালের রান্না সন্ধ্যাবেলা টক লাগে কেন? কারণ অ্যাসিড হয় ওর মধ্যে। ঠিক। হুম, আমি ফ্রিজের কথা আসিনি। আচ্ছা এবার শোনো, তাহলে এখন বলো তো পত্রমোচনের একটা ঘটনা ও বললো যে আমড়া গাছে দেখা যায়। দ্বীপ একটা বলো কোন গাছে পত্রমোচন দেখা যায়? তো কোন গাছে? নিম বাদে, এ তো মার খাবে এবার। তেঁতুল গাছে, ঠিক।
আচ্ছা এরপরে তেঁতুল গাছে পত্র মোচন কবে থেকে হচ্ছে? না না, তেঁতুল হবে না। চালটা হয়? আচ্ছা, অসত্য তো এটা হয় না। হ্যাঁ হয় হয়, অসত্য হয়। হ্যাঁ, জিবলি গাছ, এথনিক। আচ্ছা এরপরে সেগুন গাছে হবে। আচ্ছা এবার একটা কথা বলো, কিছু কিছু গাছ আছে, এই কথা না কথা না, কিছু কিছু গাছ আছে যে গাছের এই শোনো, যে গাছের পাতা কোনো একটা বছরের নির্দিষ্ট সময়ে ঝরে পড়ে যায় না, তাহলে সেই গাছে কিভাবে রেচন পদার্থ বাইরে বেরোয়? যেমন আমি 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 একটা কথা বলি, একটা গাছের নাম হচ্ছে পেয়ারা। পেয়ারা গাছের পাতা তো ঝরে যায় না, মানে ছাল খুলে, তাহলে কি বাকল মোচন, কি বাকল মোচন। তাহলে একটা আরেকটা বাকল মোচনের উদাহরণ কি হবে? অর্জুন, বাড়ির সামনে দেখি আম ফল মোচন আসবে। এবার চলেছি ফল মোচন। আচ্ছা, গাছে যত রাজ্যের ফল হয়, যেমন আপেল, তেঁতুল, আম, লেবু, ড্রাগন ফল, মানে যত রাজ্যের ফল হয়, দুটো কাজ গাছ একসঙ্গে দুটো কাজ করে। একটা হচ্ছে বংশ বিস্তারের জন্য ইউজ করে, আর দুই নাম্বার না, যে খাদ্যবস্তুর মধ্যে থাকে সেটা হচ্ছে গাছের রেচন পদার্থ। ইস কি হ্যাঁ, রেচন পদার্থ তোমারটা আচ্ছা ভালো কথা, হ্যাঁ 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 এরা না না, তুমি যেটা বলে ব্যাস, এই শোনো ভালো করে দেখবা, গাছের পাতা যেখানে পড়ে বা গাছের পচা ফল যদি এক জায়গায় জমিয়ে রাখা যায়, সেখানে কি তৈরি হয়? সার তৈরি হয়। কি তৈরি হয়? সার, মিথেন তো তৈরি হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে গাছ তার বজ্র পদার্থকে ব্যবহার করতে পারে, কিন্তু কোন প্রাণী তার বজ্র পদার্থকে ব্যবহার করতে বা রেচন পদার্থকে ব্যবহার করতে পারে না। হ্যাঁ, গাছ ইউজ করছে প্রাণীদেরটা, গোবর তোর গরু, হ্যাঁ না, তবে খরগোশ ব্যবহার করে একটুখানি। আচ্ছা তাহলে বলো তো, মল রেচন পদার্থ নাকি মূত্র রেচন পদার্থ? মূত্র। মল হচ্ছে বজ্র পদার্থ, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসি ফল। বলো, এই দুটো ফলের নাম বলবে, তুমি একটা বলবা, পরিতে একটা বলবে। তাহলে ফলের নাম বলবা যারা ফল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে দেয়, বলো একটা। তুমি একটা বলো, দেখে নিলে যখন। আচ্ছা আম, তুমি একটা বলো। আপেল আর হ্যাঁ, এই তো কাঁঠাল বলেছে একজনা। তুমি বলো। এই তেঁতুল। তুমি? কলা। তো ভালো বলেছে। তুমি বলো তরমুজ। তুমি বলো আমলকি। আচ্ছা তবে এই শোনো, তবে আমি এটা তোমাদের বলবো যে তোমরা এখানে শুধুমাত্র টক জাতীয় ফলের নামই বলবা। হ্যাঁ, তেঁতুল, টক। আচ্ছা এবার হচ্ছে রেচন, এগুলো কি নতুন লাগলো? এগুলো পুরনো জিনিস। আরো একটা পুরনো জিনিস বলবো, ক্লাস 6 এ পড়েছো। উদ্ভিদের রেচন পদার্থ কত ধরনের হয়? দুই ধরনের, একটা নাইট্রোজেন যুক্ত, একটা নাইট্রোজেন বিহীন। তাহলে সবার প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে নাইট্রোজেন বিহীন। যেমন হচ্ছে গদ। গদ মানে হচ্ছে জিবলি গাছের আঠা, যেটাতে আগে গদ বা গাম। হ্যাঁ, গদ না, ওটা ওটা হচ্ছে রজন, গালা। এই পরেরটা রজন। রজন কোথায় পাওয়া যায়? শাল গাছের আঠা রজন। আচ্ছা এরপর বলো তরুক ক্ষীর। তরুক ক্ষীর মানে? তরুক ক্ষীর বলো তো, এই যে তুমি ক্ষীর খেয়েছো? সামনে। তুমি খেয়েছো? কেমন দেখতে হয় ক্ষীর? হ্যাঁ, হালকা হালকা হলদে হলদে না? দেখবা যে কিছু গাছ আছে, আমি যদি উদাহরণ দিই তাহলে কাঁঠাল। কাঁঠাল গাছের পাতা ছিঁড়বা, দেখবা যে ওখান দিয়ে সাদা সাদা কালারের ক্ষীরের মতো বেরোয় না? হ্যাঁ, মনসা গাছ। আর আর বলো। হ্যাঁ, মনসা পুজোর দিন যে গাছ ব্যবহার করা হয়। আচ্ছা আর বলো। সবেদা গাছ আমি দেখিনি অবশ্য, হতে পারে। এ বলো আর কোন গাছ থেকে চাও, কোন গাছ থেকে তরুক্ষীর হবে? ক্যাকটাস জাতীয় গাছ থেকে বেরোয় তরুক্ষীর। আচ্ছা তাহলে প্রশ্ন হচ্ছে যে তরুক্ষীর নাইট্রোজেন যুক্ত না নাইট্রোজেন বিহীন? নাইট্রোজেন বিহীন। তরুক্ষীর নাইট্রোজেন বিহীন। ওকে, এবার চলেছে ট্যানিন। ট্যানিন কোথা থেকে গঠিত হয়? ট্যানিন
ট্যানিন ট্যানিন এগুলো পড়া। চা চা। এবার চলেছে নাইট্রোজেন যুক্ত। নাইট্রোজেন যুক্ত হচ্ছে উপকার। আচ্ছা, নিকোটিন, রেসারপিন। তাহলে বলো কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? সিংকোনা গাছের চালা রেসারপিন, সর্পগন্ধা গাছের মূলে। ডাটুরিন, ধুতরা, ধুতরা ধুতরা গাছের ফলে ছিল, মরে গেছে। আচ্ছা, তোমরা শুনেছো? হ্যাঁ, নিকোটিন হচ্ছে ওই তামাক পাতায় থাকে, মানে যেগুলো হচ্ছে তামাকের নেশা করে, যেমন বিড়ি, সিগারেট, খৈনি। দেখবা যে ওরা যেই জিনিসটার জন্য বেশ মজা পায় সেটা হচ্ছে নিকোটিন। হয়েছে? হ্যাঁ বলো। এবার শোনো, এই শোনো, কোশ্চেন হচ্ছে যে ডাটুরিন, ব্যাপারটা হচ্ছে যে দেখবা যে শিবের পুজোয় ডাটুরিন খুব ব্যবহার, ডাটুরিন মানে ধুতরা খুব ব্যবহার করা হয় না? কেন ব্যবহার করা হয়? কারণ লেখা ছিল কি শিব নাকি বিষ পান করতে পারে। হ্যাঁ, আসলে ডাটুরিন এক ধরনের বিষাক্ত পদার্থ। মানে কেউ যদি ওই শুনে থাকবে যে ধুতরার ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়, শুনেছো? কেন হয়? ডাটুরিনের জন্য পাগল হয়ে যায়। আচ্ছা, এই শোনো আদিত্য, এই বইতে ভালো করে দেওয়া আছে। এবার 100 পৃষ্ঠা বার করো। দেখো লেখা আছে যে তরুক ক্ষীর। তরুক ক্ষীর কাকে বলে পড়বা? এই তরুক ক্ষীর কাকে বলে পড়বা, উদাহরণ পড়বা, অর্থকারী গুরুত্ব পড়বা। পাশাপাশি দেখো, পাশাপাশি লেখা আছে 100 পেজে। পেয়েছো? 2 নাম্বার, গদ কাকে বলে, কোথা থেকে খরিত হয়, কাজ কি। রজন কোথা থেকে, উৎস আর গুরুত্ব। ট্যানিন, উপকার, এগুলো পরিষ্কার করে পড়ে রাখবা খুব ভালো করে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন দুটোই আসবে। খুব ইম্পর্টেন্ট চার্ট এটা। আচ্ছা, এরপরে চলে আসি যে উদ্ভিদের ও প্রাণীদের রেচন পদ্ধতি। ওই একই জিনিস তো। না, ব্যাপারটা হচ্ছে এখানে একটা করে লেখা আছে, আমাদের বইতে অনেকগুলো করে। আচ্ছা, তোমার কাছে এই বই নেই? যদি পরীক্ষায় তোমাকে দেয় ট্যানিনের দুটো অর্থকারী গুরুত্ব লেখো, তুমি একটা লিখতে পারবা। ট্যানিন কি আলাদা করে পয়েন্ট করা আছে কিনা দেখো। তাহলে আমাদের বইতেও তো ব্যবহার আছে। আচ্ছা, দিয়ে দেবো, দিয়ে দেবো, চিন্তা করো না, এই তো দিয়ে দেবো। আচ্ছা, এবার শোনো, এই শোনো, আজকে একটুখানি পরে শেষ করব। উদ্ভিদের ও প্রাণীদের রেচন পদ্ধতির পার্থক্য। উদ্ভিদের রেচন পদ্ধতিতে কম ক্ষতিকারক পদার্থ তৈরি হয়, কিন্তু প্রাণীদের রেচন পদ্ধতিতে অধিক ক্ষতিকারক যুক্ত পদার্থ তৈরি হয়। উৎপাদনের হার, বলো উদ্ভিদের রেচন কম হয় না বেশি হয়? কম। প্রাণীরা দিনে 4 বার করে বাথরুমে যায়, উদ্ভিদ কবার যায়? হ্যাঁ, কিন্তু বছরে তো একবার। এই কনফিউশনের জন্য তোমাকে বললাম, বছরের একটা নির্দিষ্ট সময় ওরা পত্রমোচন, বাকলমোচন করে, ফলমোচন করে, সারা বছর ধরে তো হয় না। কিন্তু প্রাণীদের কি? আচ্ছা, এরপরে ব্যবহার খুব কম। আম গাছও দেখো সারা বছর ধরে খুব। আচ্ছা, তুমি যেটা বলেছো সেটাও যদি হয়, ধরে নি পরিতা, তুমি যেটা বলে যে বছরের নির্দিষ্ট সময়ে গাছে প্রচুর ফল হয়, সব গাছে তো প্রচুর ফল হয় না। সব গাছে তো পত্রমোচন হয় না, সব গাছে বাকলমোচন হয় না। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে হিসাব মতো কি হয়, কম হয়, প্রাণীদের ক্ষেত্রে বেশি। লেগে থাকে, কিন্তু মোচন তো সারা বছর ধরে হয় না। ঠিক কথা। হ্যাঁ, ঠিকই বলেছো। আচ্ছা বলো তো, উদ্ভিদের রেচন আছে আছে, উদ্ভিদের কোনো রেচন তন্ত্র আছে কি নেই? উদ্ভিদের রেচন তন্ত্র হয় না, প্রাণীদের রেচন তন্ত্র হয়। পরিতা, বলতো প্রাণীদের রেচন পদার্থ ব্যবহার করা যায় কি যায় না? সাধারণত প্রাণীরা ইউজ করতে পারে না, কিন্তু উদ্ভিদরা ব্যবহার করতে পারে। আর উদ্ভিদের রেচন পদার্থ আমরা ইউজ করি, উদ্ভিদও ইউজ করে। একদম। তাহলে আজকে এইটুকুনি থাকলো, আগামী ক্লাসে আমরা রেচন পুরোটা শেষ করব। ও আর 3 পেজই আছে আজকে।
হ্যাঁ 100 পেজে শেষ পর্যন্ত। আচ্ছা তাহলে কোনটুকুনি হলো কত থেকে? কোশ্চেন নাম্বার করে পেজ নাম্বার ফলো করবো। আচ্ছা 88 থেকে নাকি না 88 না 91 পেজ থেকে 100। হ্যাঁ না আচ্ছা এবার একটা কথা বলো তো, স্কুলে তো কেউ যাচ্ছ না, তাহলে আগের দিনের ডাউট গুলো নিয়ে সলভ করে নি 100 পেজে শেষ পর্যন্ত। আমি কিন্তু হ্যাঁ আচ্ছা যার যার পাওনি শেষে বলো, বন্ধ করে দাও ওটা। কোশ্চেন 100 পাতা দেখো। ও তোমার আমি বলছি 550। হ্যাঁ সেগুলো বলো ঠিক করি। যে যে যার যার প্রবলেম আছে দাঁড়িয়ে যাও। কি হয়েছে? হ্যাঁ সম্মানের সাথে। আচ্ছা পেজ নাম্বার বলো তো, কোশ্চেন নাম্বার বলো। না ওদের টাকা শুনিনি। 362 আর 378 300 ও আচ্ছা আর বলো এগোটাই বলো। 364 তারপরে বলো। এই চুপ বলো। 394 হ্যাঁ তারপরে 401 সিস্টেমিক সম্বন্ধে আজকে বললাম। আর 402 এগুলো তো আজকে বললাম। আচ্ছা তোমাদের রিয়া পরিতা পার্থক্য তো বইতে সুন্দরভাবে দেওয়া থাকার কথা। আচ্ছা দেবো। আর বলো আর বলো। 401 402 হ্যাঁ তারপরে সিস্টেমিক কিন্তু আজকে পড়িয়েছি। হ্যাঁ আজকে পড়িয়েছি তাহলে দাগিয়ে দেবো। আর বলো। কোনটা কোনটা আর বলো এগোটাই পরিতা খুঁজছে নাকি রিয়া খুঁজে এনেছে শুধু ওরটা শুনে শুনে? আচ্ছা এই শোনো তাহলে স্টার্ট হচ্ছিল কোথা থেকে? 362। আচ্ছা 362তে লেখা আছে না জীব দেহে সম্মানের মাধ্যমে, এর মধ্যে সংবহন হবে দেখছি। ওই বানানে একটু ভুল হয়, বাংলা তো। এটা সংবহন হবে। ওটা যোগ কলার। হ্যাঁ এই শোনো 362 কথা না, 300 বাইরে বই কোথায় নেই আবার কি? আচ্ছা এই শোন 362তে লেখা আছে না জীব দেহে সম্মানের, ওটা কি হবে সংবহনের। আচ্ছা 65 একটি তরল যোগ করার নাম, এটা হচ্ছে যোগ কলার নাম। এবার চলেছে 364 রক্ত কাকে বলে? এই কে পায়নি এটা? শ্রাবণী দাও বই দাও। এই যে হ্যাঁ এটাই হবে এটাই।
রক্ত হলো তল যোগ করো বলে লিখে ফেলবে একদম। আচ্ছা এরপরে 378, এই কথা না বলো। রক্ত কোন রক্ত বাহের, আচ্ছা ভাইয়ের লেখা, এই শোনো 378-এ বাহ এর লেখো, বাহের। এই 378 নাম্বার প্রশ্ন, তুমি বই পেয়েছো তো? চুপ, পেয়েছো? তাহলে 378 নম্বর প্রশ্ন হচ্ছে রক্ত বাহের কোন রক্ত ভাইয়ের লেখা আছে, ওটা হচ্ছে রক্ত বাহের। মানে আমি এগুলো দিয়েছি কেন জানো তো, আমি দেখছিলাম যে তোমরা ভালো করে পড়ে আসছো কিনা, ওই কারণে এগুলো দেওয়া। ওই লোকের ডায়লগ তো কাজে লাগাতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, কোশ্চেন বলো। এই কঙ্কন চুপ বল। 378 না 68? 78। কোন রক্ত বাহের মাধ্যমে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে? উত্তর কি হবে? উত্তর কোন রক্ত বাহের মাধ্যমে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা শরীরে যায়? মহাধমনী। দেখে না, মহাধমনী। কোথায় আসবো? 380 আছে, হয়েছে। ধমনী লেখো। আচ্ছা এবারে 380 শিরা ও ধমনীর পার্থক্য। হ্যাঁ, শিরা ধমনীর পার্থক্যটা লিখতে হবে। আচ্ছা কার বইতে আছে গো? দাও। তাহলে এই বইটা নেই কেন? থাকবে থাকবে, দাঁড়াও দাঁড়াও। না, ছবি তুলে অনেকের ফোন নেই তো, আবার অনেকে ফোন দেয় না তো। দুটোই করার কি আছে? আচ্ছা পাঠিয়ে দিচ্ছি, লিখিয়ে দাও, বাড়িকে ভুল ভুল দেখে নিতে পারবো। আচ্ছা শিরা ধমনীর পার্থক্যটা লেখাবো আমার কার বইতে? খাতা মানে কোশ্চেনে লেখো, কোশ্চেনের নিচে পেছনে প্রচুর জায়গা, এই দেখো 2-3টে পেজ খালি। এই কোশ্চেন বের করো, দিয়ে লেখো। এত ভাগি বাজ কেন? অনেকে লিখতে পারবো না। তোমরা এখনই লেখো, ওই ফোন দেখে লেখার ধান্দায় থাকবো না, বাড়ি গিয়ে পড়া শুরু করবা। কত লেখালেখি কি লেখো। হ্যাঁ পুরনো বই দেখে। কি? হ্যাঁ সেম লেখা হবে। এই লেখো শিরা ধমনীর পার্থক্য, খাতায় খাতায়। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ তাই তো। এই কোথায় গো? আচ্ছা লেখো। খাতার মাঝখান দিয়ে দাগ দাও, দিয়ে বাঁ দিকে হেডিং করো ধমনী, ডান দিকে হেডিং করো শিরা। বাঁ দিকে ধমনী, ডান দিকে শিরা। ওই ধমনী ধমনী রমণী সব সমান। তুমি লিখছো না পুরনো বই তোমার? আচ্ছা হ্যাঁ, প্রথমে ধমনী লিখছি, ধমনীতে 1। এই ছবি দেখছে, লিখবে কে? এদিকে আমি চিল্লাচ্ছি, ওখানে ছবি দেখছি, আর ইচ্ছা করছে না। লেখো কষ্ট মষ্ট করে। হ্যাঁ বিট্টু বুঝে গেছে, ভালো। লেখো, লেখো যে ধমনীর উৎপত্তি স্থল হৃৎপিণ্ডে। ধমনীর উৎপত্তি স্থল তুমি লিখবা না? আছে তোমার পুরনো বই? ও আচ্ছা ঠিক আছে। হৃৎপিণ্ডে, আচ্ছা
কমা দিয়ে লেখো মিলনস্থল জালক, মিলনস্থল জালক হয়েছে, বর্গীর জয়াকার লক জালক হয়ে গেছে। আচ্ছা এবার হচ্ছে এর পাশে শিরাতে লিখবা শিরার উৎপত্তি স্থল জালক, শিরার উৎপত্তি স্থল জালক কমা কমা মিলনস্থল হৃৎপিণ্ড, মিলনস্থল হৃৎপিণ্ড হয়ে গেছে। এবার একটা দাগ দিয়ে দাও, তাহলে আমাদের প্রথম পার্থক্য শেষ। এবার হচ্ছে 2 নাম্বার, ধমনীর দিকে 2 লিখবা। লেখো যে ধমনীর প্রাচীর পুরু, ধমনীর প্রাচীর পুরু কমা গহ্বর ছোট, ধমনীর প্রাচীর পুরু কমা গহ্বর গ হয় বয় র ছোট, ছোট ছোট। আচ্ছা এবার হচ্ছে শিরার দিকে, এইটার পাশে 2 দিয়ে লেখো শিরার প্রাচীর পাতলা, শিরার প্রাচীর পাতলা কমা গহ্বর বড়, গহ্বর বড় হয়ে গেছে। দাগ দিয়ে দাও, 2টো পয়েন্ট হয়ে গেল। 3 নাম্বার ধমনীর দিকে লেখো যে 3 নাম্বারে ধমনীর মধ্যে লেখো লেখো ধমনীর দিকে লেখো 3 নাম্বার দিয়ে ধমনীর মধ্যে কপাটিকা থাকে না, ধমনীর মধ্যে কপাটিকা থাকে না। এবার শিরায় কি লিখবা, পাশে শিরায় কপাটিকা থাকে, হ্যাঁ তাহলে ধমনীতে কপাটিকা থাকে না, শিরায় কপাটিকা থাকে। দাগ দিয়ে দাও। 4 নাম্বার, 4 নাম্বার ধমনীর মাধ্যমে, ধমনীর দিকে লিখবা 4 নাম্বার দিয়ে ধমনীর মাধ্যমে অধিক O2 যুক্ত রক্ত, ধমনীর মাধ্যমে অধিক অক্সিজেন যুক্ত মানে O2 যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে, হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে পড়ে, লিখেছো? থেকে সারা দেহে ছড়িয়ে পড়ে, দাঁড়িয়ে দাও। এবার হচ্ছে আচ্ছা এখানে একটা জিনিস ব্যতিক্রম আছে, বলো ধমনীতে কোন ধমনীতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বাহিত হয়? হ্যাঁ তাহলে এই কোশ্চেনটার নিচে মানে এই যে লাইনটা লিখলাম এর নিচে লেখো, মানে প্যারা চেঞ্জ করে নিচে লিখবা ব্যতিক্রম, ব্যতিক্রম। ও দাগ টেনে দিল, ওখানে লিখো ওই পয়েন্টের মধ্যে লিখতে হবে ব্যতিক্রম, ব্যতিক্রম বানান জানো তো? ব্যতিক্রম যেটা হাইফেন দাও, হাইফেন দিয়ে লেখো ফুসফুসীয় ধমনী, ব্যতিক্রম হাইফেন দিয়ে লেখো ফুসফুসীয় ধমনী হয়ে গেছে। শিরা ও ধমনীর পার্থক্য। আচ্ছা এরপরে এবার হচ্ছে এইটার শিরার দিকে লিখবা, 4 নাম্বার দিয়ে শিরার দিকে লেখো শিরার মাধ্যমে, শিরার মাধ্যমে অধিক CO2 যুক্ত রক্ত, অধিক CO2 যুক্ত রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে, সারা দেহ রক্ত সারা দেহ থেকে CO2 যুক্ত রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে, দাঁড়িয়ে দাও, দাঁড়িয়ে দিয়ে নিচের দিকে লেখো ব্যতিক্রম,
ব্যতিক্রম, বলো ব্যতিক্রম কি হবে? ফুসফুসীয় শিরা। ব্যতিক্রম ফুসফুসীয় শিরা। 4টে পয়েন্ট লিখলে তোমাকে 2-এ 2 দেওয়া হবে। কোনটা? ও 3-এ এলেই 4টেই লিখবো। কটা? বাবা, এ নাও শ্রাবণী। আচ্ছা, যাদের পুরনো বই আছে, যারা কাদের আর কোনো কোশ্চেন নেই? অঙ্কে বড় দিতে হবে না? এই বাবা, ও আচ্ছা, অঙ্ক তো আমাদের হয়ে গেছে, আর তো পরীক্ষা নিয়ে কিছু নেই। ভালো করে শোনো। কোনটা? হ্যাঁ, এটাই শুরু করবে এবার। এই অঙ্কের ক্ষেত্রে যেই চ্যাপ্টারগুলো পরীক্ষা নিয়েছি, তোমাদের কাজ হচ্ছে সেইগুলো বাড়িতে ভালো করে রিভিশন করা। আমি আবারও বলছি, 40-এ 40 পাওয়ার ধান্দা একদম খাটাতে যাবে না। একটা একটা করে চ্যাপ্টার ভালো করে পড়বা। আগে থেকে চুজ করবে যে আমি এই কটা অধ্যায় করব। সব করতে গিয়ে কিছুই হবে না, জানো না? হ্যাঁ, কেন ওই কটা অধ্যায়ের মধ্যে আসবে না কেন? প্রত্যেকটা অধ্যায় থেকে কোশ্চেন তো দিতেই হবে, তাই না? পরীক্ষার বেসিক আমাদের আর দুটো জিনিস বাকি আছে, উপপাদ্য আর সম্পাদ্য। তাছাড়া সব হয়ে গেছে, সব হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তা শর্ট কোশ্চেনেই তো আমি বলে দিয়েছি, 1 এমসিকিউ, 2 এসিকিউ করে যাবো। ওর মধ্যে থেকে শিওর আসবে, প্রতিবারই আসছে। আচ্ছা, এটা কার? আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন নেই জীবন বিজ্ঞানে? নেই। আগামী ক্লাসে তোমাদের অঙ্কের সম্পাদ্য করানো হবে। সকলের নিজস্ব পার্সোনাল একদম সুস্থ সম্মত ইনস্ট্রুমেন্ট নিয়ে আসবা। লোকেরটা ধার নেবা না। কে? কোনগুলো? হ্যাঁ, 401 আছে তো, থাকলেই করাবো, করাবো না কেন? আচ্ছা, 394। এই তোমরা বকো না তো, এই পাশের তিনজনের জন্য শোনা যাচ্ছে না একদম। এই 394, হিমোসাইট রক্ত, চুপ চুপ চুপ। হিমোসাইট রক্তকোষ কোন প্রাণী শরীরে দেখতে পাওয়া যায়, তাই তো? পেজ নাম্বার কত এটা? 86। হ্যাঁ, আমি কি লিখেছি? ও আচ্ছা, সরি, হিমো। এই 394 কোশ্চেনের প্রথম অক্ষরটা ঠিক করে নাও, হিমোসাইট। হিমোসাইট 394, ওই যেটা আচ্ছা, 394 এর কোশ্চেনটা ঠিক করে নাও। প্রথমে হচ্ছে হিমোসাইট। হ্যাঁ, 396 এ ওখানে হিমোসিল আছে, ওটা ইমোসিল আছে, এটা হিমোসিল হবে। হিমোসিল। এটা গুরুত্বপূর্ণ বানানগুলো মিস্টেক হয়েছে। আচ্ছা আচ্ছা, 94 কোশ্চেনের উত্তর কিছু সমস্যা আছে বলো? সমস্যা নেই। কোন প্রাণীর 93? 13টি তো হবে। 93 বাংলায় বলেছি বলে সব বাংলায়। আচ্ছা, কোন প্রাণীর হৃৎপিণ্ড 13টি পেয়ালাকার প্রকোষ্ঠ নিয়ে গঠিত, তাই তো? কোন প্রাণী? আরশোলা। 401 সিস্টেমিক সংবহন বলতে কি বোঝো? পেজ নাম্বার 87। হ্যাঁ, পুরোটা পুরোটা সিস্টেমিক আর পোর্টাল পুরোটাই লিখবা। এই যে এখানে পোর্টাল পড়বা হচ্ছে ওই অপর অঙ্গে পৌঁছায়, পেয়েছো? পোর্টাল পেজ ওলটাও পেজ, দেখো উপরে আছে না, অপর অঙ্গে পৌঁছায়, ওইটুকুনি হবে। ঠিক আছে? 400 না 401? 400। মানুষের বদ্ধ সংবহন তন্ত্রের উপাদানগুলি, রক্তের উপাদান, ও সরি, সংবন্ধের উপাদান কি? ইয়েস ইয়েস, হৃৎপিণ্ড, ধমনী, শিরা। আর সিস্টেমিক সংবহন পোর্টাল হয়ে গেছে। আর কিছু? কোনো সমস্যা? আচ্ছা, তোমাদের জীবন বিজ্ঞানের ক্ষেত্রে যেটা ভালো করে পড়বা সেটা হচ্ছে যে সব থেকে বিশেষ করে যে নতুন নতুন শব্দ তোমরা পারছো, সিস্টেমিক, পোর্টাল, আজকে অনেকগুলো বললাম, এই যে নামগুলো আগে ভালো করে বানান সহকারে মুখস্থ করবা। দেখবা যে অর্ধেক পড়া বানান মুখস্থ করেই হয়ে গেছে।
তারপরে বুঝে বুঝে পড়বা। আর একটা কথা, তোমাদের এই সময় 9-এ সব থেকে বেশি মুখস্থর কাজ, কারণ 9-এ বেশিরভাগ জিনিসই নতুন। না, 10-এ সহজ, 10-এ প্রতিবারই সহজ হয়। কি হয়েছে? বাংলাতেই লিখবা। লোহিত, হ্যাঁ হ্যাঁ, ক্রোমোজোমের লাস্টের দিকে একটুখানি আছে, সামান্য, সামনের বছর ভালো আছে। হয়েছে? আর কোনো সমস্যা বলো? এই দাদা দাদা, হ্যাঁ আরবিসি, তাহলে কি লিখবো? লোহিত রক্তকণিকা। আর ডাব্লিউবিসি, আচ্ছা যদি মনে হয় না, আচ্ছা ডাব্লিউবিসি আর আরবিসি ফুল ফর্ম লিখে নাও, বাংলায়, ইংরেজি, বাংলায় বাংলায়। না, হোয়াইট ব্লাড কর্পাসলস। আমি লিখে দিচ্ছি। আরবিসি লিখতে গিয়ে আবার আরসিবি লিখে ফেলো না। আরজিবিতে চলে গেছে। আচ্ছা বইতে ব্লাড আছে না ব্লুড আছে? আছে আছে, তাহলে এইভাবে লেখো, ব্লাড। করপা, কর্পাসাল মানে দেখতে হবে। আচ্ছা এটা ডাব্লিউবিসি। আচ্ছা কর পাতে পয় জফল হবে। আচ্ছা রেড, হোয়াইট, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হোয়াইট ব্লাড, দুটো ইংরেজি বাংলা দুটোই লিখে রাখো, কর্পাসালস। হ্যাঁ বয়লয় জফলা আকার দাও, ও বয়লয় আকার দাও, সরি বয়ল আকার দাও। হোয়াইট ব্লাড কর্পাসালস, হাই রে, হ্যাঁ ঠিকই আছে। সিও আর পি ইউ এস সি এল ই এস। সি, হোয়াইট ব্লাড কর্পাসলস, কর্পোসল। আচ্ছা এখানে না পয় আকারই হবে, জফলা হবে না। ইংলিশে ঠিক আছে। আর কোনো সমস্যা? আচ্ছা তোমাদের এই মাসে একটা দীর্ঘ ছুটি থাকবে বলেছি, কত তারিখ থেকে গো? মোটামুটি শোনো শোনো, মানে ছুটি থাকা আমি চেষ্টা করবো কি অন্তত 1 ঘন্টা করে পড়ানোর, মানে একদম ছুটি দিলে তো তোমরা একদম পিওর ছুটি করে নেবা। আর একটা সমস্যা আছে, আমার পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছিল 25 তারিখের দিকে, তাহলে পরে 5 দিন পেতাম, এখন ওটা 10-এ 29 করে দিয়েছে, তো ওই জন্য আর একটা সমস্যা হয়ে গেছে, ওই জন্যই ওই 1 ঘন্টার একটা প্ল্যানিং করবো। না না মানে তো আমি সিলেবাসটা আগে থেকে শেষ করে রাখবো, তোমরা যদি এই জিনিসটুকু করবা, বাড়িতে প্র্যাকটিস করবা, রিভিশন করবা, ওই 1 ঘন্টাতে আমরা শুধু ডাউট সলভ করবো। আসতে পারো? আচ্ছা আসার আগে দাঁড়াও তো, অনেক জনগণের একটুখানি, না না বলবো না,
আচ্ছা নন্দিতা তোমার দেব তো এখন বসে যাচ্ছে দাঁড়াও তো আদিত্য এক মাস লেট হবে আমারটা অসুবিধা নেই ঘোষ তো আজকে আসেনি নভেম্বরটা তো না নভেম্বর কে বলে এবার বলিনি এর আগের বার বলেছি আচ্ছা এবার হচ্ছে ওই নভেম্বরে যেটা হবে অল কালেকশনে শিওর আচ্ছা বিপ্লব চলে আসো বিপ্লব হবে বিপ্লব আসো দাদা সিরিয়াস তোমার একটু লেট হবে ঠিক আছে দিয়ে দেবো প্র্যাকটিস চলছে ঠিক আছে বাড়িতে বলবা আরেকটা জিনিস তোমার বাড়ি থেকে যেটা আমাকে বলেছে তুমি নাকি পড়তে না যে ঘুরে বেড়াও শুনলাম ওই তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ আমি পড়তে যাবো তোমাকে না তোমার বাড়ি থেকে এই কথাটা এসেছে যে তুমি পড়তে না যে ঘুরে বেড়াও কারণ আমার এখানে পড়তে না তো ফোন করে ওর বাড়িতেও নেই পড়তেও নেই চলে গেল কোথায় আর রেগুলার করতে আসো পাস করতে হবে বুঝতে পেরেছো বাড়িতে আগামীকাল তো অবশ্যই আসবে এই স্নিগ্ধা মে জুন আগামী ক্লাসে অবশ্যই অথবা হ্যালো করবো বাড়ি থেকে চুমকি আগামী ক্লাসে 2 মাস অবশ্যই বাড়ি থেকে হ্যালো ফোন করাবো যে কোন কারণে আমাকে জানা উচিত আচ্ছা এরপর বিট্টু 2 মাস ওইখান থেকে বাড়িতে হয় ফোন করাবো না আগামী ক্লাসে অবশ্যই আনবে প্রিয়াঙ্কা তোমার তাই আমি বলেছি অবশ্যই ঠিক আছে বাড়িতে বলবো মাস্টার ছবি আঁকিয়েছি ছাপ নিয়ে ফ্যান্টাস্টিক হয়েছে ঠিক আছে নমস্কার আজকের মতো আপনারা আসতে পারেন আর নিবাস তো এটা আমি বসে আছি আর কই ছোটি আচ্ছা